ভোগ, সুখ, সম্পদ, প্রাচুর্য, ষড়রিপুর বশবর্তী হয়ে কাজ করা, ইলিউশন, কলিযুগের চালনাকারী মেন ইলিউশনারি ফ্যাক্টর, এবং তার সাথে এন্টায়ার রিক্রিয়েশন তথা আর্ট অ্যান্ড কালচারের পূর্ণ কারকতা তথা বহুবিধ প্রধান কারকতার সাথে যুক্ত যে প্রধান প্ল্যানেট কলিযুগের জন্য সর্বাধিক গুরুত্ব তথা এই মায়াবাদের কারকতাকে তৈরি করে বা প্রসার এবং প্রচারের কাজে সদা নিয়োজিত থাকে, সে হচ্ছে শুক্র, ভেনাস। আগামী 4 তারিখ কালপুরুষের পঞ্চম ঘর এবং এই সৌরজগতের মেইন যে রুম অর্থাৎ লিওর ঘরে, যা অথরিটি, আইডেন্টিটি, আমাদের লিনিয়েজ, ক্ল্যান, সেলফ রেসপেক্ট, থ্রোন অর্থাৎ সিংহাসন, রাজোচিত আচরণ, বাক্যের সংযম তথা বাক্যের গাম্ভীর্য, অথেন্টিসিটি, লজিক্যাল এরিয়া, জেনারেল লজিক, ইন্টারপ্রিটেশন অফ এনি লজিক্যাল এক্সপ্রেশন তথা রুল করার যে ক্ষমতা, সেই ঘরে পরবর্তী প্রায় 28 দিনের জন্য শুক্র গোচর সংগঠিত করবে। এই গোচর সংগঠনকালে শুক্র মঘা নক্ষত্রে কেতুর সাথে মিলিত হবে এবং 11 তারিখ প্রায় 7 ডিগ্রি, 8.25 ডিগ্রির কাছাকাছি মিথুন রাশির নবাংশে শুক্র এবং কেতু তার সাথে বুধও একসাথে অবস্থান করবে এবং পরবর্তীকালে সে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, এইখানে নক্ষত্রের যে বিন্যাস, প্রথমে মঘা, তারপরে পূর্ব ফাল্গুনী, শুক্রের নিজের নক্ষত্র, সেখানে এসে সে কিছুটা ডেসপারেট এবং কিছুটা ইন্ডিপেন্ডেন্ট ফল দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীকালে এই ঘরের শেষ যে নক্ষত্র, তার যে প্রথম নবাংশ এখানে আছে, রবির নবাংশ, যা ধনুরাশির তে অবস্থান করে, সেখানে থেকে 1 অগস্ট এই ঘর থেকে সে লিভ করবে। এই ঘরে থাকাকালীন সার্বিক যে এফেক্ট তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ এফেক্ট নিয়ে আমরা মূলত আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের একটু টাইমিংটা তৈরি সম্পর্কে স্লাইড বলে দিই। সেটা হচ্ছে ভেনাস আমাদের 4 তারিখ সে আমাদের সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সেটা সন্ধেবেলা 7:03। সিংহ রাশিতে প্রবেশ করার পূর্বেও 1 তারিখ থেকেই শুক্র গণ্ডান থাকবে। আজকে 27 তারিখ রাত্রিবেলা আমি অনুষ্ঠান করছি, তো আরও 2.5-3 দিন পরে শুক্র 26 ডিগ্রি 40 মিনিট গণ্ডান স্টেটে চলে যাবে এবং বৃহস্পতি একদম শেষের দিকে, বৃহস্পতি আছে শুরুর দিকে 5.5 থেকে 6 ডিগ্রির মধ্যে এবং শুক্র থাকবে 27 ডিগ্রির কাছাকাছি বা তার থেকে আরও ঊর্ধ্বতন ডিগ্রিতে, সেখানে অবস্থান করবে। তো ছকের দুদিকে দুজন গুরুর অবস্থান, ছকের মানে কোনো একটি নির্দিষ্ট এবং তাও মনের মতন রুমের নির্দিষ্ট গুরু, মতাদর্শগতভাবে তারা সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থানকারী থাকার ফলে প্রচুর সমাজের মধ্যে ন্যাচারাল দ্বৈরত্ব তৈরি করবে। ডাইকোটমি অফ থটস অ্যান্ড প্রসিডিংস, সেখানে কিন্তু প্রচুর বিভেদ এবং বেশ কিছু জায়গায় ডাইলেমাটিক টেন্ডেন্সিও তৈরি করবে। শুক্র এখানে প্রবেশ করার পরে শুক্র 7 তারিখ পর্যন্ত সে গণ্ডান থাকবে 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত মেষ রাশির নবাংশে, তারপরে আস্তে আস্তে গতি নেবে। আলটিমেটলি শুক্র এবং কেতু 11 তারিখ 11/6/2026 সন্ধেবেলা 6:18 7 ডিগ্রি 47 মিনিট 40 সেকেন্ডে শুক্র কেতু 1 ডিগ্রিতে মিট করবে এবং সেটা মিথুন রাশির নবাংশ এবং ইভেনচুয়ালি সেখানে মার্কারিও অবস্থান করবে একই নবাংশে সেই মুহূর্তে। তো এটা একটা বিশেষ এফেক্ট, সেই নিয়ে আলোচনা করব এবং আলটিমেটলি 16/7/2026 শুক্র মঘা নক্ষত্র ত্যাগ করবে এবং নিজের নক্ষত্র সে পূর্ব ফাল্গুনীতে প্রবেশ করবে, যার বিস্তার 26 ডিগ্রি 40
সেখানে থাকবে 29/7/2026 ভোরবেলা 4:50, তারপরে 3°20' লাস্ট নবাংশ, রবির উত্তর ফাল্গুনির নবাংশ, সেটি অতিক্রম করে আলটিমেটলি শুক্র এই ঘর থেকে লিভ করবে এবং ডেবিলিটেটেড হবে কন্যায় প্রবেশ করে। সেটি হচ্ছে 1 অগস্ট সকালবেলা 9:22 সে কন্যায় প্রবেশ করবে, মকরের নবাংশে প্রবেশ করবে এবং ডেবিলিটেটেড হবে পরবর্তী 1 মাসের জন্য। তো আমাদের আলোচনা মুখ্যত এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু সীমাবদ্ধ থাকলেও এখানে অনেকগুলো সেকশন আছে। প্রথম যে সেকশন আছে, শুক্র এখানে অবস্থান করছে, সে সরাসরি শুক্রের যে ঘর তার যে ডিসপোজিটর, ওয়ান অফ দি রুম, সেখানে মঙ্গল অবস্থান করছে এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি শুক্র এবং কেতুর ওপরে এখানে পূর্ণ মাত্রায় থাকবে, কারণ মঙ্গলও কিন্তু আলটিমেটলি বৃষের ঘরে 2 তারিখ পর্যন্ত অবস্থান করবে। সুতরাং নেক টু নেক শুক্র কন্যার ঘরে ঢুকবে, মঙ্গলও কিন্তু মিথুনের ঘরে প্রবেশ করবে এবং পুনরায় শুক্রকে চতুর্থ দৃষ্টি দ্বারা সে আবদ্ধ করে রাখবে। এটি ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে বৃহস্পতির দ্বিতীয় শুক্র এবং কেতুর একত্রে অবস্থান হওয়া। 3 নম্বর যে অবস্থান, সেটি হচ্ছে শুক্র থেকে শনির অবস্থান সরাসরি অষ্টমে থাকছে এবং রাহু তাকে সপ্তম দৃষ্টিতে পূর্ণ মাত্রায় দেখে তার মধ্যে কিছু অ্যাবারেশন অটোমেটিক্যালি তৈরি করবে। এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা 1 by 1 আলোচনা করব। এবং রবি এই ঘরের যে ডিসপোজিটর সান, তো সে প্রথমে কিছুদিন বুধের ঘরে জুলাই মাসের 16 তারিখ পর্যন্ত, 17 তারিখ থেকে সে নিজের মূল ত্রিকোণের দ্বাদশে অবস্থান করবে পরবর্তী 30 দিনের জন্য। তো সেই সময়ও শুক্রকে সে অনেকটা বুস্ট আপ করবে, স্পেশালি লাস্ট যে 15 ডেজ আছে শুক্র যখন লিওর ঘরে অবস্থান করবে। পুরো বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথমে আমরা একটা ন্যাচারাল আলোচনা করে নেব যে শুক্র লিওর ঘরে থাকলে জেনারেল কি ফল দিতে পারে এবং কেতু থাকার জন্য মূলত কি প্রকার অ্যাবারেশন বা অন্যান্য প্ল্যানেটের যেগুলো বললাম তার প্রাইমারিলি কন্ডিশনে কি প্রকার ফল সে প্রদান করবে। ভেনাস যখন তার ন্যাচারাল অ্যাঙ্গুলার ভেলোসিটিতে লিওর ঘর দিয়ে প্রবেশ করে এবং সেখান দিয়ে গোচর করে, সে আমাদের যত ইন্টিমেট মানিটারি ডিজায়ার আছে সেটাকে ফুলফিল করার জন্য প্রথম সে অত্যন্ত সচেষ্ট হয়, অর্থাৎ জাতক জাতিকা সেই ব্যাপারে গেটিং ভেরি কনসিয়াস। এটা 1 নম্বর। নাম্বার 2, যেটা তার যে বিলাভড ক্যারেক্টার আছে, কারোর সাথে প্রেম প্রণয় থাকতে পারে, অনেক সময় কোনো পশু পাখি থাকতে পারে, অনেক সময় কোনো উদ্ভিদ থাকতে পারে, তার কোনো শখের বস্তু হতে পারে, দেখা গেল যে তিনি কোনো হবিজ পোষণ করে, সেই জায়গাতেও কিন্তু সে অত্যন্ত এক্সেন্ট্রিক নেচারের হয়ে যায়, অর্থাৎ সেটাকে সে অনেক বেশি প্রচার এবং প্রসারের কাজে কিন্তু ব্যয় করে এবং যতটা না সেটার অ্যাকচুয়াল গ্রোথ হয় তার থেকে অনেক বেশি সে প্রচার করবার কিন্তু রিগার্ডিং দ্যাট ম্যাটার সে চেষ্টা করে। তার সমস্ত মেটেরিয়াল ডিজায়ারকে সে ফুলফিল করার জন্য যতটা সম্ভব এমফেসাইজ দেওয়া যায় সে দেওয়ার চেষ্টা করে। স্পেশালি বলতে পারেন বিভিন্ন টেন্টাকেলসের মাধ্যমে কাজ করবার চেষ্টা করে, নিজের হাতে না করে তার যে বৃত্তীয় যে ক্ষমতা, অর্থগত ক্ষমতা বা নর্মাল যদি কোনো ক্ষমতা থাকে সেগুলোর মাধ্যমে সে বিভিন্ন ব্যক্তি মারফত বা প্রতিষ্ঠান মারফত সেই বিষয়গুলিকে ফুলফিল করিয়ে নেওয়ার কিন্তু চেষ্টা করে। এটা জেনারেল বলছে, কম বেশি তার মধ্যে অবশ্যই হবে। সেকেন্ডারি ক্রিয়েটিভিটি যত থাকে, মনে করুন একজন ডাইরেক্টর একজন অভিনেতা অভিনেত্রীকে তার অভিনয় কি করতে হবে সেটি দেখিয়ে দিলেন, এবার অভিনেতা অভিনেত্রী তাদের নিজস্ব রেসপেক্টিভ স্কিল অনুসারে সেই অভিনয় পর্দায় তিনি প্রদর্শন করছেন।
এই যে সেকেন্ডারি ক্রিয়েটিভিটি, কিন্তু প্রাইমারি ক্রিয়েটিভিটি কার আছে? ডাইরেক্টরের কাছে। তো অনেক সময় তিনি হয়তো খুব ভালো অভিনয় করা সত্ত্বেও বিষয়টির সাথে যাচ্ছে না বলে তিনি অনেক সময় হয়তো সেই সিনটিকে পুনরায় আবার রিটেক করার নির্দেশও দেন। এই যে সেকেন্ডারি ক্রিয়েটিভিটি প্রাইমারি ক্রিয়েটিভিটির সাথে যে লিয়াজও তৈরি করে, লিয়াজও খুব ভালো তৈরি করতে পারে। অর্থাৎ পরিষ্কার ভাষায় এক্ষেত্রে প্রাইমারি ক্রিয়েটিভিটি থেকে খুব বেটার অর্ডার সে নিতে পারে এবং সেটাকে বাস্তবিক জায়গায় এক্সিকিউশন করতে পারে। সাবজেক্ট টু দ্যাট সে কিন্তু নিজের ডিজায়ারের পেছনে ছুটছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। লিও আমাদের জেনারেলি কি করে? আমাদের সোল, আমাদের আইডেন্টিটি, আমাদের সেলফ রেসপেক্ট, আমাদের রেকগনিশন, আমাদের ফেইথ, আমাদের বিলিফ সিস্টেম, স্পেশালি যেটা লিনিয়েজ আকারে রয়েছে, সেখানে ট্রেডিশন এবং নতুনত্বের মধ্যে যে মেলবন্ধন রয়েছে রিগার্ডিং দ্যাট, তার সাথে কনভিকশন, তার সাথে আমাদের রেপিউটেশন, আমাদের এমিনেন্স এবং ফাইন্যান্সিয়াল অ্যান্ড মেনি আদার পাওয়ার্স, সোশ্যাল পাওয়ার্স সে এনজয় করে থাকে। এটা রবির বেসিক জায়গা। কখনো সে গৃহস্বামী হিসাবে, কখনো সে কোনো নির্দিষ্ট এলাকার প্রধান কোনো ব্যক্তি হিসাবে তার সেই গ্রহণযোগ্যতা সেখানে প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সেটি সাধারণ মানুষের কাছে প্রতিষ্ঠিত হয় এবং তার কথার একটা নিজস্ব মূল্যমান থাকে। এবং ভেনাস এখানে নিজে এই রবির যে গুণ, বিশেষত রবি যখন হাফ অফ দ্য যে ট্রানজিশন আছে, সে 11তে থাকবে, তারপরে 12তে থাকবে, স্পেশালি সে যখন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করে যাবে, সেই প্রবেশ এবং ভেনাসের ট্রানজিশন টেন্টেটিভলি প্রায় একই সময়ে ঘটবে। পুনর্বসু নক্ষত্রে রবি প্রবেশ করবে 6 তারিখ, তো প্রবেশ করেই সে মেষ রাশির নবাংশে চলে যাবে। তো সেই সময় থেকে কিন্তু জাতক জাতিকার মধ্যে একটু ইগোইস্টিক নেচার, আত্মকেন্দ্রিকতা এবং তার সাথে নিজের মতকে সে ইদার বলপূর্বক অথবা ন্যাগিং করে, সেটা ক্ষেত্র বিশেষে, শুক্র খুব ভালো ক্যামিলিয়ান হতে পারে, শুক্রের এই গুণ আছে, ক্ষেত্র বিশেষে নিজেকে পরিবর্তন করে নিতে পারে। কোনো যোদ্ধা মানে নর্মালি কোনো ফাইটার হয়তো খুব বেটার, সে ফাইটার দেখা গেল যে কখনো সে বিভিন্ন কৌশলের মাধ্যমে সেই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে, ইনস্টেড অফ গেটিং ইনটু ইনভলভমেন্ট ওভার এনি ফাইটিং সিনারিও, এই ধরনের, বা ভাইস ভার্সা উল্টোটাও হতে পারে। তো শুক্রের মধ্যে এই ধরনের ক্যামেলিয়ান ক্যারেক্টার কিন্তু পূর্ণমাত্রায় রয়েছে এবং সেই পূর্ণমাত্রায় থাকার জন্য এখানে সাম দাম দণ্ডভেদ যে কোনো প্রসেসে সে তার উদ্দেশ্য পূরণে, অর্থাৎ সে যে ডিজায়ারের দিকে তাকিয়ে রয়েছে সেই পূরণে কিন্তু সে পূর্ণমাত্রায় সচেষ্ট থাকবে। তার কারণ হচ্ছে কেতুর যে নক্ষত্র আছে, আপনাদের কিছুদিন আগে আলোচনাতেই বলেছি, কেতুর নক্ষত্রে প্রবেশের সময় নিজ নক্ষত্রে, মঘা নক্ষত্র অ্যাকচুয়ালি 5 স্টার কনস্টিলিয়েশন, এটি একটি পালকি বা থ্রোনকে দেখায়, এখানে রাজ সিংহাসনকে দেখায়। তো এখানে জন্মগত ব্যক্তি যে তার মধ্যে ন্যাচারাল ক্ষমতা, লিডারশিপ এবিলিটি, কনভিকশন বা মাস কোনো অ্যাজিটেশন, প্রোটেস্ট, বা ধরুন নিজের একটা সামাজিক প্রতিমূর্তি তৈরি করা, বিভিন্ন মানুষের মধ্যে মানুষের বিভিন্ন যন্ত্রণা, তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলে সে সামাজিক বা বিভিন্ন মাধ্যমে সে কিন্তু নিজের একটা ভাবমূর্তি বা তার একটা প্ল্যাটফর্ম সে সোশ্যালি কিন্তু মহানক্ষত্রের ক্ষেত্রে তৈরি করতে পারে। এবং যেহেতু তামসিক গুণ আছে এর মধ্যে, এই নক্ষত্র কিন্তু মেটেরিয়াল গ্রোথের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় সহায়তা করে এবং অর্থ যেহেতু এর সাথে যুক্ত আছে, সুতরাং আর্থিক জায়গাটাকে সে বলবৎ করে। রবি ন্যাচারালি টোটাল অ্যাকুমুলেশন অফ মানিকে দেখায়, তার একটা সেগমেন্ট অবশ্যই মানিকে দেখাবে। তো ফাল্গুন মাসের এর পরের নক্ষত্র ফাল্গুন মাসের পূর্ব এবং ফাল্গুন মাসের পরের অংশ পুরোটাই কিন্তু তখন শস্য মাঠ থেকে ওঠে, তো সমৃদ্ধিকে কিন্তু সে চিহ্নিত করে। তো স্বাভাবিকভাবেই এই ঘর হচ্ছে টোটাল অ্যাকুমুলেশন। আমি
সারা বছর যা কাজ করলাম সেটিকে আমি এবার হারভেস্টিং করছি। তো সেই সিচুয়েশনকে কিন্তু রবির ঘর নির্দেশ করে। রাজা হচ্ছে টোটাল রেভিনিউ সে কালেক্ট করে নিয়ে নেবে, যেটা লেজিটিমেট। তো এটা সেই জন্য রবির কথা বলতে টোটাল মুভেবল, ইমুভেবল, স্থাবর জঙ্গম যত রকম সম্পত্তি রয়েছে তার টোটাল কোলাবোরেশনকে কিন্তু একসাথে বোঝায়। তো শুক্র এখানে সেই অনুসারে নিজেকে নিয়োজিত করবার চেষ্টা করবে এবং যাকে বলা যায় কিছুটা প্রতিহিংসা পরায়ণ, একটু জেলাস নেচারও হতে পারে, বিকজ অফ আমাদের মার্স ডিরেক্ট দৃষ্টি, ফোর্থ দৃষ্টি, এই দৃষ্টির দ্বারা তার মধ্যে একটু ওভার এক্সেসিভ ইমোশনাল আউটব্রাস্ট সে কিন্তু করতে পারে এবং সে নিজেকে অনেক বেশি দৃঢ়চেতা বা কনফিডেন্ট সে মনে করতে পারে এবং যার দ্বারা সে নিজের অর্থনৈতিক বুনিয়াদ, নিজের সৌন্দর্য, নিজের মনে করুন সে তার দেহ সৌষ্ঠবের মাধ্যমে সে নিজের সুন্দর বডি বিল্ড করেছে, শো করা, বা ধরুন বিভিন্ন প্রকার সেকেন্ডারি ক্রিয়েটিভিটির মাধ্যমে কিন্তু সে নিজেকে সমাজের মধ্যে প্রাসঙ্গিক রাখার প্রভূত চেষ্টা করে এখানে শুক্র যখন অবস্থান করে। এবং যত রকম কিছু ক্ষেত্রে কিন্তু টু সাম এক্সটেন্ট ছলেরও অংশ নেয়। এবং আমি বহু ক্ষেত্রে এটা দেখেছি যে এরকম কিছু সম্পর্ক থাকে যেগুলোকে আমাদের সোসাইটিতে হয়তো খুব একটা তার মানে সোশ্যাল প্ল্যাটফর্মে লেজিটিমেসি বা এগুলো খুব একটা নেই, বা সমাজে সেগুলোকে একটু ধরুন সেট অ্যাসাইড করে রাখা হয়। হয়তো কেউ খুব একটা কথা বলেন না, কিন্তু জিনিসটাকে যে খুব ব্রেভ হার্টেডলি অ্যাকসেপ্ট করেন সেটাও নয়। এরকম ধরুন কোনো কনস্যাঙ্গুইনাল রিলেশনশিপ বা সেটা অনেকটা গভীর হয়ে যাওয়া, বা ধরুন সেখান থেকে কোনো সমালোচনা বা প্রতি সমালোচনার উদয় হওয়া, ট্র্যাকলেস হয়ে যাওয়া কারুর এডুকেশনাল সিস্টেম, হয়তো সে বিজ্ঞান পড়তে পড়তে হঠাৎ সে ইকোনমিক্সের দিকে চলে গেল বা জিওগ্রাফি পড়ছে, জিওগ্রাফির বিজ্ঞানের সাথে প্রভূত মিল আছে কিন্তু সেটা একদম পিওরলি ফিজিক্স নয়। তো সেই হিসাবে তার একটা কিন্তু ডাইভারশন অফ পাথ এখানে কিন্তু শুক্র করে দেখায় বেস হরোস্কোপে যাদের ক্ষেত্রে দেখেছি। এবং ভেরি মাচ মানি মাইন্ডেড মানুষ, বিশেষত এখানে 13 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিটের মধ্যে যাদের শুক্র আছে, মানে বর্গোত্তম আছে, নবাংশ একই জায়গায় রয়েছে, এই জাতীয় মানুষ যদি কোনোভাবে ম্যালেফিক শনির কম্বিনেশনে চলে আসে, সেই মানুষ ভীষণ মুখ মিষ্টি হয় এবং সে কোনো না কোনোভাবে, আমি মেল ফিমেল একদম ইরেসপেক্টিভ অফ এনিথিংস আমি দেখেছি এবং ইরেসপেক্টিভ অফ এজও দেখেছি, তাদের কিন্তু ভীষণ মানি মাইন্ডেড হয়। কোনো না কোনোভাবে তারা পয়সার দিকে যাওয়ার চেষ্টা করবে। খারাপ দশায় থাকলে এই প্রবণতার বৃদ্ধি প্রচুর পরিমাণে ঘটে। সেই জন্য বহু মানুষ যারা অ্যাস্ট্রোলজি বা কোনো অকাল্টের প্র্যাকটিস করেন, এরকম কোনো ছক দেখলে আমি তাদের, বা এরকম অনেক রকম কন্ডিশনস আছে, এটা ওয়ান অফ দ্য কন্ডিশনস, সেখানে কিন্তু আমি বারণ করি তাদের এই জাতীয় জায়গায় না যেতে, তাহলে কিন্তু অন্যরকম সমস্যা তৈরি হতে পারে। যাই হোক, মূল আলোচনায় আসার চেষ্টা করি। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে কেতু অবস্থান করাকালীন কী হবে। দেখুন, কেতু নিয়ে অনেক রকম কথাবার্তা আছে, কেতু ধর্মকারক, অমুক কারক, তমুক কারক, এরম কিছু কোথাও শাস্ত্রে কোথাও এই নিয়ে লেখা নেই। শাস্ত্রে খুব কৌশলে কিছু কথা লেখা আছে, যেরকম ধরুন আমি আপনাদের একটু বিশদ ব্যাখ্যা করে বলার চেষ্টা করছি যে কোনো একটা যুদ্ধ, বা যেরকম পৃথিবীর বুকে অসংখ্য যুদ্ধ হয়েছে, আধুনিক পৃথিবীতেও যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ হওয়ার পরে মারণাস্ত্র যেগুলো, তার শ্রেণীবিভাগ নিয়ে বিশ্বের যারা বিশেষজ্ঞ আছে রিগার্ডিং আর্মস অ্যান্ড অ্যামুনেশন, তাদের মধ্যে বিভিন্ন শ্রেণীবিভাগ আছে। কেউ বলেছেন কোনোটা প্রোটেক্টিভ অস্ত্র, কেউ বলেছেন সেটা অফেন্সিভ অস্ত্র,
এই নিয়ে কোনোদিনই ডিসআর্মামেন্ট যে চুক্তি সেটা কোনোদিনই সারা পৃথিবীতে বাস্তবায়িত হয়নি। বিভিন্ন ক্লু দেখিয়ে সেটাকে করা যায়নি। যার যার মতন সেটাকে সে তার জিওপলিটিক্যাল ইস্যুতে ব্যবহার করেছে। ইতিহাসে তার দলিল আছে, প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে তো অবশ্যইভাবে রয়েছে। আমার যেটা এখানে মেন বিষয় হচ্ছে যেটা বলার, আমার যেটা এখানে বলার, অস্ত্র মানে বাংলার যেটা বলা আছে মানে যা ক্ষেপণযোগ্য, মানে যেটি অন্য কোনো মানুষকে হার্ট করবার জন্য বাংলা আমাদের যে অভিধান আছে সেখানে তা ব্যবহৃত হয়েছে। তার মানে সেটা কাউকে এফেক্ট করতে পারে এবং অনেক তীব্রতর ক্ষতিও করতে পারে। এখানে কিন্তু আমি ভালো খারাপের বিষয়ে যাচ্ছি না। তো কোনো একটা জিনিসের সেটা যতই লেস এফেক্টিভ হোক না কেন, তার মানে এটা নয় যে তার দ্বারা ক্ষতি হতে পারে না। বা বাড়ির অনেক সময় আমরা যে বিভিন্ন ধারালো যে বিষয় ব্যবহার করি আমাদের গৃহকার্যের জন্য, সেগুলো তো অনেক সময় আমাদের অসাবধানবশত হাত পা কেটে যেতে পারে, বাচ্চাদের অনেক সময় বিপদ ঘটতে পারে। তো সেগুলো তো কোনো রকম কোনো মানে ইললেজিটিমেট কাজে ব্যবহার হচ্ছে না, তাহলে সেটা কেন হয়? তার কারণ ওর তো ও তো ওর গুণ অনুসারে কাজ করছে। অ্যাকচুয়ালি আমি কথাটা কেন বলার চেষ্টা করলাম, কেতু ইজ আ ওয়েপন। অ্যাকচুয়ালি শরভানু ইজ আ ডেমন, ওয়াজ আ ডেমন। তো সে যখন অর্ধ হয়েছে, মানে তার মস্তিষ্ক আলাদা হয়ে গেছে, যেখানে 5টি ইন্দ্রিয়ই রয়েছে, এবং তার ইন্দ্রিয়ের একটা অংশ যেটা তার ত্বক, সেটা তার নিচের অংশেও রয়েছে। তো মস্তিষ্কের গুণ দ্বারাই তো দেহ পরিচালিত হবে, তাই না? আমরা যখন যারা ধরুন সামান্য আইন কানুন পড়েছে, তো কোনো মানুষ যদি কোনো গর্হিত অপরাধ সে হাত দিয়ে করে, তাহলে হাতেরই শুধু সাজা হওয়া উচিত ছিল, তাহলে পুরো বডির সাজা হয় কেন? পুরো বডির সাজা এই কারণেই হয়, কারণ এই পুরো বডির যে চালনা শক্তি সেটা আমাদের মস্তিষ্ক থেকে হয়। তো সেই জন্য মস্তিষ্ককে সাজা দেওয়া হয়। যদি এক্সট্রিম কোনো একদম ক্যাপিটাল পানিশমেন্ট জাতীয় কোনো সাজা হয়, তো মস্তিষ্কটাকে তখন একটা, যেহেতু সেটা ডেভিলস ব্রেন হিসাবে, সেটিকে ম্যাক্সিমাম পানিশমেন্ট লফুলি দেওয়ার চেষ্টা করা হয়। তো সেখানে তো কোনো নির্দিষ্ট অঙ্গের দেওয়া হয় না। বা খুব দুর্ভাগ্যজনক উদাহরণ দিয়ে বলছি, শরীরের কোনো অঙ্গ যদি কখনো কোনোভাবে অ্যাম্পিউটেটেড হয়ে যায়, তাহলে সেই অঙ্গটার কিন্তু ডেথ সার্টিফিকেট হয় একটা। মানে পরবর্তীকালে আপনি হয়তো, খুব খারাপ উদাহরণ দিয়ে বলছি, কোনো একটা অঙ্গ কারুর পেলেন, সেটা হয়তো কারুর উপরে নিক্ষেপ করলেন, তার দ্বারা তার ক্ষতি হলো। আপনাকে যদি এসে কখনো আপনার বিরুদ্ধে চার্জ ফ্রেম হয় যে যেহেতু সেটা আপনার শরীরের অঙ্গ, সুতরাং সেটা দ্বারা আপনিই ক্ষতিগ্রস্ত করেছেন সেই মানুষটিকে, সেটি কিন্তু প্রযোজ্য হবে না, কারণ ওটির ডেথ সার্টিফিকেট অলরেডি হয়ে গেছে, এবং দ্যাট অর্গান ইজ নো লঙ্গার টু বি অ্যাসোসিয়েটেড উইথ ইউর সেন্ট্রাল কমান্ড। ওই অঙ্গটি আপনার আর কমান্ড শুনতে পারবে না। তো কেতুকে এই অর্থে বহু পণ্ডিত আর কি বলেন যে রাহুর যেহেতু কমান্ড সে নিতে পারে না, সেহেতু কেতুর মধ্যে কিছু পজিটিভ গুণাবলীর জায়গা রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সেরকম নয়। কেতুর মধ্যে আমাদের প্রাণ কোথায় থাকে? আমাদের হৃদয়ে আছে। তো হৃদয়ে যেহেতু সোল রয়েছে, শরভানু সোলও তার হৃদয়ে রয়েছে, তো সোল যেহেতু তার হৃদয়ে রয়েছে, সুতরাং সে তো অমৃত পান করেছে বলে সে তার মৃত্যু ঘটছে না। অন্তত একটা নির্দিষ্ট কল্প বরাবর সে মানে সে জীবিত থাকবে, ওরকম আধা আধা ভাবে। তো তার ফলে তার মস্তিষ্ক যেহেতু সব রকম নির্দেশ দেওয়ার জন্য অ্যাক্টিভ, দেহ তো সেই নির্দেশটা রিসিভ করার জন্য অ্যাক্টিভ নয়, কিন্তু দেহের মধ্যে তার তো সেই সমস্ত রকম খারাপ গুণই রয়েছে যেটা তার মস্তিষ্কের মধ্যে রয়েছে, কারণ সেই গুণের একটা সুপ্ত অংশ তো কেতুর মধ্যে রয়েছে। এই জন্য কেতুকে বহু পণ্ডিত অ্যাজ আ ডেড অবজেক্ট হিসাবে দেখানো রয়েছে, ডেড সিউডো অবজেক্ট। আবার বহু পণ্ডিত তাকে অ্যালাইভ হিসাবে দেখানো হয়েছে। ডেড হোক আর অ্যালাইভ হোক, পণ্ডিতদের দুটো মতকেই কনসিডার করে বলছি।
সেটা ম্যালাফিক। সেই ম্যালাফিক কোনো বস্তু শুক্র গত বছর রাহুকে ক্রস করার পরে, বুধ যখন লাস্ট ক্রস করেছিল, তো তারপরে শুক্র উইল বি দ্য ফার্স্ট প্ল্যানেট যে কিন্তু গেটিং ইন্টারাক্টেড উইথ কেতু এই বছরে আর কি। নতুন মেষ রাশি থেকে সূর্যের প্রবেশ থেকে যখন শুরু হলো, যদিও আমাদের বিক্রম সম্মত অনুসারে মীন রাশিকে ধরা হয়, চৈত্র মাসকেই প্রথম মাস ধরা হয়, তাহলেও তো সেটা একই ব্যাপার। সেই শুক্র ফার্স্ট তাকে ক্রস করছে। তো ওয়েন ইট উইল বি গেটিং অ্যাট্রাক্টেড টু ইচ আদার, সে যখন তাদের একে অপরকে আকর্ষণ করবে এবং কাছাকাছি অবস্থান করবে, তো কেতুর যত ম্যালাফিক কোয়ালিটি আছে, গুণ আছে, এবং শুক্র যেহেতু প্ল্যানেট অফ ইলিউশন, সেই ইলিউশনকে কিন্তু সে গ্রহণ করবে। কিন্তু কেতুর সাথে রাহুর ক্ষেত্রগত ডিফারেন্স আছে। রাহু সরাসরি ইনফ্লুয়েন্স করে কোনো একটা কাজের জন্য। মনে করুন আমাদের শাস্ত্রে মহর্ষি মানে নারদ সংহিতায় মিরাজ বা মরীচিকা আকারে বলা আছে যে দূর থেকে মনে হচ্ছে জল, কোনো থ্রাস্টি মানুষ সেখানে দৌড়ে গেল, গিয়ে দেখলো সেখানে বালি, সে আরও ক্লান্ত হয়ে পড়লো, তো রাহু তার এনার্জিকে এক্সট্র্যাক্ট করে নিল। কেতু সেটা করবে না। কেতু কারুর রিউমার দ্বারা বোধ শোনাবে যে ওখানে গেলে জল পাওয়া যাবে, আপনাকে ভিজিবল করবে না। আপনি যাবেন, গিয়ে দেখবেন সে একই ফল। অর্থাৎ আলটিমেটলি যে মোডাস অপারেন্ডি দুজনেরই সমান, কিন্তু ফল প্রদানের মধ্যে পদ্ধতিগত ডিফারেন্স আছে। কেতু আপনাকে মিসগাইড করে, অ্যাবর্টিভ কানেকশান করে, অনেক বেশি ভ্রাম্যমানতা বা ভ্যাগাবন্ড একটা নেচার করে তারপরে ইট উইল বি প্রোভাইডিং রেজাল্ট। রাহু কিন্তু ডিরেক্ট করবে, বারবার দেখাবে ওইখানে আছে, ওখানে আছে, ওখানে কোনো বেসিস আছে, আপনি গেলেন, গিয়ে দেখলেন কিছুই নয়, ওখানে কোনো রকম লাইটের রিফ্র্যাকশান হচ্ছে, তার বলে ওরকম দেখাচ্ছে কিছু। এই ধরনের মিসগাইড করবার রাহু চেষ্টা করে। তো দুজনের মিসগাইডের প্রবণতা ডিফারেন্ট। আর কেতুর মধ্যে একটা সুপ্ত অবস্থা রয়েছে। রাহুর মতো সে সবসময় সদা ব্যস্ত নয় যে সব কিছুতে আই এম টু পার্টিসিপেট ওভার এনি অফ দি ইনসিডেন্টস। কেতু তা করে না। কেতু ওয়েট করে থাকে তার জন্য। ওয়েন সামথিং সামওয়ান অর সামথিং অ্যাপিয়ার্স টু ইট, তখনও রিয়্যাক্ট করে নেগেটিভলি। তো দুটোর মধ্যে প্রাইমা ফেসি একটা ডিফারেন্স আছে, কিন্তু বুঝলেন দুজনেরই মোডাসটা কিন্তু এক, ক্ষতিই হবে। তো কেতু নিয়ে, কেতুর যেটা সব থেকে ব্যাপার আছে, কেতুকে যেহেতু হেডলেস হিসাবে ধরে নেওয়া হয়েছে, তো হেডলেস হিসাবে ধরে নেওয়ার জন্য কেতু যেটাকে আইডেন্টিফাই করে নিজের রক্ষার্থে, সে সবসময় একটা ফ্ল্যাগ হাতে রাখে। সেটাকে বহু ক্ষেত্রে দ্য সাইন অফ ভিক্টরি হিসাবে দেখানো হয়, যদিও ভিক্টরি সাইনের সাথে কেতুর অ্যাকচুয়াল কোনো সম্পর্ক নেই, বা সেরকম কোনো আমি কোনো দিন অন্তত পড়িনি এরকম কোনো বিষয়। তো কোটি কোটি জিনিস আমার পড়ার বাইরে আছে, কারণ অ্যাস্ট্রোলজি অনেক ভাস্ট সাবজেক্ট। কিন্তু বেসিক লজিকে যেটা বোঝা যায় যে একজন হেডলেস কোনো একজন সিউডো প্ল্যানেট, সে আপনাকে কি করে কোনো একটা জায়গায় পায়োনিয়ারিং রোল সে প্লে করতে পারে। আপনাকে কোনো একটা জিনিসের সাথে অ্যাক্সিডেন্টালি হতে পারে একবার দুবার, কিন্তু বারবার সে কী করে করতে পারে। এবং ধর্ম যেটাকে বলে, সে ধর্মের সাথে কেতুর কানেকশান কোন দিক থেকে আছে? কোনো দিক থেকে নেই। রেট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট আছে কেতুর, সেটা রাহুরও আছে একইভাবে। আমাদের পূর্বজন্ম সম্পর্কীয় বা বহু ক্ষেত্রে পিতার সম্পর্কীয়, পিতৃলোকের সম্পর্কীয়, পিতৃদোষ থাকলে পিতৃলোকের সম্পর্কীয় জায়গা কিন্তু সে ফল দেওয়ার সম্ভাবনা আছে। যেরকম ধরুন 1990-র একটু শেষের দিকে আমি বেশ কিছু মানুষের ছক দেখেছি, বোথ মেল ফিমেল। তাদের মধ্যে বহু মানুষকে দেখেছি বিভিন্নভাবে বৃহস্পতি এবং কেতু একসাথে আছে, এরকম বহু মানুষ ভালো দশায়, তারা প্রফেশনালি অত্যন্ত বেটার, এবং শনি তখনও পর্যন্ত মকর রাশিতে ঢুকে পারেনি, রাহু থেকে তার মেটিং হয়নি, কিন্তু কেতুর সাথে বৃহস্পতির মিটিং হয়ে গেছে।
এরকম স্টেটে তারা বিভিন্ন রকম খুঁত বা বিভিন্ন রকম ফাস্টিডিয়াস মেন্টালিটির জন্য কিন্তু তাদের বিবাহ সংগঠিত হয়নি, ওয়েদার দে আর উইলিং টু বি ম্যারিং অর এনি কাইন্ড অফ, মানে ম্যারেজ ইনস্টিটিউশনে তারা প্রবেশ করতে চায়, কিন্তু তাদের কোনো পাত্র বা পাত্রীই ঠিক করে পছন্দ হয় না। অ্যাকচুয়ালি তারা একটা ইলিউশনারি স্টেটে কেতু এখানে নিয়ে গেছে। এরকম লট অফ এক্সপ্লেনেশন আছে, আমার মাথায় আসলে আমি জাস্ট বললাম। বা 2007 সালে জন্ম হয়েছে এরকম কেতু এবং শনিকে দেখবেন একসাথে অবস্থান করছে। এখন সেসব বাচ্চারা মোটামুটি মাধ্যমিক পাশ করে কেউ 11-12 বা কেউ হাই সেকেন্ডারি দিয়েছে, যারা একটু আগে থেকে করছে পড়াশোনা তারা হয়তো হাই সেকেন্ডারি দিয়েছে, এরকম স্টেটে আছে। আমি এরকম বহু ছক দেখেছি, অ্যাভারেটিভ ছক, কিন্তু মানে লট অফ অ্যাভারেশনস আর দেয়ার, এবং তারা কিন্তু ভীষণ গুণ থাকা সত্ত্বেও ট্র্যাক থেকে বাইরে চলে যায় বা অনেক সময় একটু বেশি বয়সে গিয়ে যাওয়ার প্রবণতা আছে, ইনস্টেড অফ হ্যাভিং লট অফ কোয়ালিটিস। তো কেতু যখনই শুক্রের আবরণে আসবে, শুক্র ইজ এ প্ল্যানেট অফ ইলিউশন। শুক্র আপনাকে টোটাল যে কলিযুগ চলছে, যেখানে এই পুরো যুগটা কিভাবে চলছে, কোনো কিছু মার্কেটের মাধ্যমে সেখানে কোনো মানুষ কোনো বস্তু বিক্রি করছে বা কোনো সার্ভিস বিক্রি করছে, এই পুরো সিস্টেমটাকে চালাচ্ছে বা এই সিস্টেমটাকে রেগুলেটরি বডি যারা চালাচ্ছে অন বিহেভ অফ দি এনি লেজিটিমেট অর্গানাইজেশন, তারা মিলে চালাচ্ছে। এইভাবেই তো সিস্টেমটা চলছে, এর বাইরে কিন্তু ভেবে দেখবে আর কোনো কাজ নেই। যারা ব্যবসা করছে তারা এই দুটো কাজই করে, হয় তারা ম্যানুফ্যাকচারিং বা কোনো বস্তুর সেল করছে অথবা কোনো সার্ভিসেস সেল করছে, তার বাইরে আর কিচ্ছু নেই। সেই প্লেনই সেল করুক বা কোনো সেফটি পিন বা কোনো নিডিলি সেল করুক, জিনিসটা একই, বা কোনো সার্ভিস দিক, বিষয়টা এর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তো পুরো যে জগৎটা, যে ইলিউশনারি জগৎটা, সেটা পুরোটাই রয়েছে ভোগ্যপণ্যের উপরে। আপনি মানুষের পোশাক আশাক বা বিভিন্ন রকম মিডিয়াতে আপনারা দেখতে পাবেন, যত আপনারা 20, 25, 30 বছর আগের কোনো নাটক দেখবেন, যেগুলো সেই রকম অনেক অভিনেতা অভিনেত্রী, স্বনামধন্য অভিনেতা অভিনেত্রী অভিনয় করছে, এখনও তারা অনেকে অভিনয় করে, কিন্তু তৎকালীন যে সেট তৈরি করা আর বর্তমান যে সেট তৈরি করা, সেটাতেই বোঝা যায় যে 30 বছরে, মানে একবার যদি শনির পুরো গোচরকে ধরে নেওয়া যায়, তাহলে বোঝা যায় যে আমরা কতটা চকচকে ঝকঝকে রঙিন জিনিসের প্রতি আকর্ষিত হয়ে গেছি, এবং যত দিন যাবে জিনিসটা বাড়বে সব দিক থেকে। তো শুক্রের বেসিক নেচার আছে যে কোনো জিনিসের মধ্যে ইলিউশন তৈরি করা, সেটাকে ঝকঝকে তত্ত্বকে করা। রবির ঘরে প্রবেশ করে যে কোনো প্ল্যানেট, সে যতই ডিসকমফোর্ট থাক না কেন, সেটি তার পিতার ঘর জেনারেলি। তো পিতার ঘরে তার সন্তান সবসময় কমফোর্টেবল থাকে। হতে পারে পিতার সাথে তার নীতিগত বিরোধ থাকতে পারে, তার কোনো আদর্শগত বিরোধ থাকতে পারে, তবুও তার কিন্তু সেটা সব থেকে কমফোর্ট জোন, এবং তার অধিকার আছে সেখানে বসবাস করা। সুতরাং এই অধিকারবোধ থেকে প্ল্যানেটের মধ্যে এক ধরনের প্যাসিভ এনার্জি থাকে, সব প্ল্যানেট এখানে দেওয়ার চেষ্টা করে সেই প্যাসিভ এনার্জি, রাহু কেতু ব্যতি রেখে, বিকজ দে আর নট টেকেন টু বি প্ল্যানেটস। তো এর ফলে যে জিনিসগুলো এক্ষেত্রে বেশি পরিমাণে আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে শুক্র এখানে মানে পরিষ্কার ভাষায় মায়া তৈরি করবে, এবং কেতু হচ্ছে মিথ্যা প্রবঞ্চনা, কেতু হচ্ছে কোনো জিনিসকে কমকে বেশি, বেশিকে কম করে দেখানো, যত রকম বলতে পারেন যে এক ধরনের বায়াসড বা ডিস্টার্বিং কোনো প্ল্যাটফর্মকে তৈরি করে রাখা। বিশেষত রাজার ঘরে রয়েছে, সে লিওর ঘরে রয়েছে, তো ন্যাচারাল সেই ঘরের মধ্যে গত প্রায় 100 বছর ধরে এখানে একটা রুমগত গ্রহণ সেখানে সে লাগিয়ে রেখেছে। তো তার ফলে রবির যে ন্যাচারাল ফল প্রদানের ক্ষমতা, সে কম হয়। রবি সব থেকে বেশি অস্বস্তি হয় বছরে 4 দিন, একজোড়া সূর্যগ্রহণ এবং একজোড়া চন্দ্রগ্রহণ, তখন সে রাহুকেতুর সংস্পর্শে আসে। 4 দিন ব্যতি রেখে, পুরো 4 দিনও না,
অ্যাভারেজ 6 ঘন্টা করে যদি ধরা হয় তাহলে একদিন রবি সব থেকে বেশি নিজের কাজ থেকে বিরত থাকে, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়। তো এখানে যেটা সিচুয়েশন তৈরি করে, এখানে মানে মায়া যে থাকবে, ইলিউশন যে থাকবে, সেই ইলিউশন আরও বেশি পরিমাণে এক ধরনের ছল কপট, এক ধরনের প্রবঞ্চনা, নোংরা, আবর্জনা, ডাইরেকশনলেস, ডেস্টিনেশনলেস, বাসি, পচা কোনো বস্তু ওপর থেকে দেখে সুন্দর মনে হচ্ছে, কোনো অতীব রোগগ্রস্ত মানুষ কিন্তু ভেতর থেকে তার লট অফ ক্রনিক ডিজিজেস আর দেয়ার, এরকম ধরনের প্রকৃতি, বিশেষত তার চিন্তাধারার মধ্যে যখন পচন সৃষ্টি হয়েছে, কোনো সাকারাত্মক বা সেই ধরনের কোনো জায়গা তৈরি করেনি, তার সাথে ধরুন বিভিন্ন রকম ছল কপট, মিসচিফ, এগুলোর মাধ্যমে কোনো কিছুকে তিলকে তাল করার প্রবণতা সে যখন তৈরি করে, বা বহুবিধ যত নেগেটিভ আমাদের শঠতা, আমাদের বিশ্বাসঘাতকতা, আমাদের পরিস্থিতিকে যেটা ঘটেছে তার পূর্ণ একটা ডিফারেন্ট বর্ণনা করা, বা মিস ডাইরেকশানে পরিচালিত করা, ম্যাল ডাইরেকশানে পরিচালিত করা, ম্যালাফিক স্টেট তৈরি করা, এই সমস্ত কিছু কেতু এখানে তৈরি করবে। এবং শুক্রের যে মায়া সেটা আরও বেশি বেড়ে যাবে, কারণ মায়া ইজ অলসো আর রাজসিক অ্যান্ড তামসিক গুণ। রাজসিক কিছুটা আছে, তামসিক কিছু আছে, এবং কেতুর পুরো গুণটাই হচ্ছে তামসিক। তো দুটো তামসিক গুণের আধিক্য বেড়ে গিয়ে শুক্রের এখানে ম্যালাফিক এফেক্ট বেড়ে যাবে, এবং রাহু তাকে পুরোপুরি দেখছে, মঙ্গল তাকে পুরোপুরি দেখছে, এবং শনি এই পুরো সিস্টেমটার অষ্টমে রয়েছে। অষ্টমে থাকার জন্য ন্যাচারাল ব্লকিং করে রাখবে, অর্থাৎ যে গুণটা এটাকে ধরে রাখার চেষ্টা করবে। গুণটাকে মানে হয় না যে একটা মানুষের মধ্যে আমরা প্রত্যেকেই ষড়রিপুর বশবর্তী, অনেক রকম ধরুন কখনো চলার পথে কোনো নেগেটিভ চিন্তা আসলো, কিন্তু আমরা সেটাকে কাটিয়ে আবার পজিটিভ দিকে আমাদের কনসেন্সের দ্বারা চেষ্টা করি, কিন্তু এখানে না সেটা সাস্টেইন করে থাকবে, এবং করে আমাদের যে সিদ্ধান্ত নেওয়া বা সেখানে কিন্তু অবনমনের কিছু সৃষ্টি করবে। এখানে শুক্র অত্যন্ত স্পর্ধাপূর্ণ আচরণ করবে, এবং যাকে বলা যেতে পারে তার যে নিজস্ব জায়গা, প্রতিষ্ঠান, মনে করুন একজন অর্গানাইজেশনে 5 জন মানুষ আছে, তার মধ্যে একজন মানুষ অত্যন্ত অ্যাম্বিশিয়াস, সে চায় যে বাকি 4 জনকে কাটিয়ে সে একদম সেই নির্দিষ্ট থ্রোনের দিকে অগ্রসর হবে, প্যালেঙ্কুইনের দিকে অগ্রসর হবে। তো সেদিকে কিন্তু অগ্রসর হওয়ার জন্য এখানে তাকে পূর্ণমাত্রা, এখানে যার মধ্যে সেই প্রবণতা আছে তার ছক অনুসারে নাটাল হরোস্কোপে সেই প্রবণতায় কিন্তু তাকে ওদিকে ধাবিত করতে সাহায্য করবে। এবং তার সাথে যত রকম পদ্ধতি আছে যার মাধ্যমে আমাদের মানি মেকিং প্রসিজিওরকে ফাস্ট এবং অনেক বেশি কুইক বা অনেক বেশি হ্যান্ডি করা যায়, সেই প্রবণতা কিন্তু এখানে ভেনাস এবং কেতু একসাথে থেকে তৈরি করবে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এখন মানির ফ্লো নেই, ফ্লো আসবে না, তো তার ফলে সে অনেক বেশি ফ্রাস্ট্রেট হয়ে অনেক সময় কথাবার্তার মধ্যে এক ধরনের হটি প্রাউডি নেচার এসে যাবে। এরকম সেক্টরে বলতে পারেন যে এরকম বহু মানুষ দেখবেন যারা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন, বিশেষত কোনো স্পিরিচুয়াল অর্গানাইজেশনে, সেখানে দেখবেন নাম সংকীর্তন হয় বা বিভিন্ন রকম কাজ হয়, সেখানে বহু মানুষ আছে তারা খুব সুন্দর গান বা বিভিন্ন ছোটোখাটো অভিনয় বা সেগুলো করে থাকেন। তো এই ধরনের যেগুলোকে আমরা বলি এক ধরনের স্পিরিচুয়াল ইনক্লিনেশন অ্যান্ড স্পিরিচুয়াল লাভ অ্যান্ড অ্যাফেকশন, সেই ধরনের মাত্রা বৃদ্ধিতেও সাহায্য করবে। সাবজেক্ট টু দ্যাট সে মানুষের শনি খুব স্ট্রং থাকতে হবে, দেন দিস কাইন্ড অফ স্টেটস উইল বি হ্যাপেন্ড। এবং
ক্রিয়েটিভিটি আমি আগেই বলেছি, আর্ট অ্যান্ড কালচার এগুলো বৃদ্ধি করবে। কিন্তু কেতু থাকার জন্য এখানে না একটা ইনভার্টেড ক্যারেক্টার তৈরি হবে। আমি বলার চেষ্টা করি, মনে করুন কোনো একজন রিসাইটেশন করেন, কিন্তু সে কিন্তু তার সাথে ভালো নাটকও করেন, কিন্তু রিসাইটেশনটা তার প্রাইমারি কাজ। দেখা যাবে সে রিসাইটেশন ছেড়ে বা সে অভিনয়ের দিকে ওই মুহূর্তে চলে যাচ্ছে, বা তার ট্রুপ তাকে বলছে আপনি অভিনয় করুন, এই চরিত্রতে আপনাকে অত্যন্ত ভালো মানাবে। উল্টোটাও ঘটতে পারে। বা কোনো ব্যক্তি মনে করুন যে সে নর্মাল অভিনেতা, তাকে দিয়ে দেখা যাচ্ছে যে কোনো খুব কমেডিয়ান কোনো কাজ করানো হচ্ছে, বা উল্টোটাও করানো হতে পারে। বা কোনো গায়ক, এরকম অনেক গায়ক আছেন আমাদের দেশে, মহান ক্যারেক্টার আছে যারা অভিনেতা হিসাবেও অসম্ভব পারদর্শী ছিল। তো এইরকমও কাজ হতে পারে। দেখা যেতে পারে যে সে এ সময় উল্টো চরিত্রের কাজ করছে, যেটা তার অ্যাকচুয়াল মানে প্রাইমারি নয়, সেকেন্ডারিটা প্রাইমারি হয়ে যেতে পারে, এবং ভাইস ভার্সা কিন্তু হওয়ার যোগ এ সময়ে রয়েছে। এবং অত্যন্ত পরিমাণে ওভারথিঙ্ক এবং ইগো এবং এক ধরনের ডমিনেশন তৈরি হবে, যেটা কিন্তু কথা বা আচরণের দ্বারা আপনি পরিস্থিতির উপর আরোপ করবার প্রবণতা এখানে তৈরি হবে। এবং যতটা সম্ভব আপনার রেপিউটেশন এক্ষেত্রে লেস হওয়ার একটা প্রবণতা কিন্তু তৈরি হচ্ছে। এবং সব থেকে যেটা বলা উচিত সেটা হচ্ছে কনজারভেটিভ যত থাকতে পারবেন ততই সমস্যা থেকে কিন্তু এই ধরনের যে কিছু বিকৃতি তৈরি হবে এখানে থাকার জন্য, সেই বিকৃতিগুলো থেকে নিজেকে কিন্তু আপনি রিফ্রেইন করতে পারবেন যত রকম। এবং মানুষের মধ্যে অত্যন্ত কৃপণতাও কিন্তু বৃদ্ধি পাবে, ক্লোজ ফিস্টেড ম্যান আর কি যাকে বলা যেতে পারে। এবং যারা বিভিন্ন রকম ধরুন সম্পর্কে আছেন, এবং এই সম্পর্ক কিন্তু শুধুমাত্র কোনো প্রেমিক প্রেমিকা এই জাতীয় সম্পর্ক না, একদম কো রিলেশনশিপ, পিতামাতা সন্তান সন্ততি ভাই বোন এইরকম সম্পর্ক থেকে একদম প্রেম প্রণয় জাতীয় সম্পর্ক, এই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একদম সরাসরি যেটাকে ডিসইন্টিগ্রেশন বলে, অন্তত সাময়িক এই পরিস্থিতি তৈরি হবে। অন্তত জুলাই মাসের এন্ড অবধি এই বিষয়টি কিন্তু এখানে দৃষ্টিগোচর হচ্ছে। এবং তার সাথে মানুষের প্রতি ফেইথ, বিশ্বাস বা বিলিফ, সেটা অসম্ভব রকম কমছে। কিন্তু আমি কিছুদিন আগে উদাহরণ দিয়েছি যে আমার অত্যন্ত পরিচিত এরকম কোনো মানুষকেও আমি যখন কোনো কথা বলেছি, সে কিন্তু ওটাকে নিয়ে 10 বার ভেবেছে যে শুড আই গো অ্যাহেড অর নট। এরকম ধরনের পরিস্থিতিও কিন্তু এ সময় তৈরি হতে দেখা গেছে। তো সেটা থেকে একটু কেয়ারফুল থাকার এ সময় দরকার। বিশেষত অন্যান্য যেখানে গুরু শিষ্য পরম্পরা যেখানে আছে, সেখানে কিন্তু ফেইথ বা বিলিফ যাতে কোনোভাবে নষ্ট না হয়, যদি হয় সেটা গুরুদেবের কাছে সরাসরি গিয়ে আত্মসমর্পণ করে তার রেকটিফিকেশনের চেষ্টা করবেন, নাহলে সেটা কিন্তু আপনাকে পথভ্রষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। এই মুহূর্তে চিন্তা, বাণী, চিন্তন, হিসাব, এইসব ব্যাপারে আপনি মানে যাকে বলা যায় যে এক ধরনের গেটিং পাজলড উইদিন দোজ থিংস, বিষয় আশয় এসব ব্যাপার নিয়ে আমি দেখেছি এই সময় আপনাকে অনেক বেশি কোনো দিকেই আপনাকে মার্গদর্শী করবে না, কিন্তু বিষয়গুলো মনে হবে চর্চা করলে যে জিনিসগুলো থেকে আমি কিছুটা আত্মতুষ্টি বা বেরোতে আমি পারবো। কিন্তু সেটা আপনি কিন্তু খুব এক্সট্রাঅর্ডিনারি স্ট্রেংথফুল হরোস্কোপ না হলে কিন্তু সেখান থেকে বেরোনোর ইমিডিয়েট যোগ নেই। যারা বিভিন্ন ধরনের মুখাভিনয়, যারা বিভিন্ন ধরনের ধরুন বাক্য ছাড়া, শব্দ ছাড়া বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে যারা বিভিন্ন অভিনয় করে থাকে, এই সমস্ত কাজের সাথে যুক্ত ব্যক্তিরা কিন্তু বেটার ফল পাবে।
যারা বিভিন্ন ধরুন নাইট শিফটে কাজ করেন, পুরুষ মহিলা নির্বিশেষে আমি প্রত্যেকেই বলছি, যারা ফিমেল আছেন তাদের তো বেশি বলার প্রয়োজন আছে। তারা কিন্তু অবশ্যই যে সমস্ত ধরুন ইমার্জেন্সি নম্বর আছে, যেগুলোর মাধ্যমে কোনো বিপদের সম্ভাবনা দেখলে তৎক্ষণাৎ অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্য পাওয়া যায়, এই ব্যাপারগুলোর সাথে কিন্তু নিজেকে সম্পৃক্ত রাখবেন এবং কোনো রকম বিপদ দেখলেই সেই ব্যাপারে সাহায্য নেওয়ার চেষ্টা করবেন। যারা বিভিন্ন হাই ভোল্টেজ কারেন্ট, কোনো শার্প অবজেক্ট, কেতু কিন্তু শার্প অবজেক্টকে দর্শায়, হ্যাঁ, নিডলকে, ধরুন নাইফকে, যে কোনো শার্প সাইড তাকে কিন্তু দর্শায়। তো সেই রিগার্ডিং জায়গা থেকেও কিন্তু নিজেকে সতর্ক রাখবেন। স্পেশালি সেরকম অনেক সময় বিভিন্ন হোম ডেকোর হিসাবে এমন কিছু জিনিসপত্র পাওয়া যায় যেগুলো কিন্তু বাচ্চারা বিপজ্জনক, কাচের জিনিস হয়তো ভেঙে গেল, সেখান থেকে কোনো বিপদ ঘটে যেতে পারে, এগুলো থেকেও সাবধান। যারা বিভিন্ন ধরুন বাইসাইকেল বা ধরুন মোটর সাইকেল যারা ব্যবহার করেন, তারা কিন্তু ভীষণ সাবধান। আর এমন একটা বিষয় সম্পর্কে বলবো যেটার শোনা কারোর পক্ষে সম্ভব নয়, যেগুলো ট্র্যাকের মধ্যে দিয়ে যায়, ট্রাম যায়, ট্রেন যায়, বা ধরুন মেট্রো যায়, এইরকম যানবাহনের ক্ষেত্রে কিন্তু ঈশ্বর না করুক ছোটোখাটো একটু টেকনিক্যাল কিছু বিপদের সম্ভাবনা আছে, তবে খুব গুরুতর আকারে সেটি নয়। বাট আকাশপথে যারা যাতায়াত করছেন, বিশেষত দূরে যাতায়াতের যাদের চিন্তা ভাবনা রয়েছে, তারা কিন্তু এ সময় যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবেন। এটা কিন্তু কম্পারেটিভলি নেগেটিভ টাইম হিসাবে পরিগণিত হবে এই টাইমটা। তো এটাকে কিন্তু মানে এমন কিছু অকস্মাৎ সমস্যা হতে পারে, এই সমস্যা কিন্তু আপনার জীবন বা ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেকটা নিরাশাবাদী হিসাবে কার্যকরী হতে পারে। বাচ্চাদের উচ্চশিক্ষা বা সেই সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত চিন্তা বা যাদের ক্ষেত্রে ধরুন হাইপার টেনশন, প্যানিক অ্যাটাক এসবের সমস্যা রয়েছে, তারা এগুলো বিষয়ে চিন্তা না করে কোনো বিশেষজ্ঞের সাহায্যে চিন্তা করবেন, তাহলে বিষয়টি কিন্তু অনেক বেশি ফলপ্রসূ হওয়ার মতন যোগ আছে। এবং আমি যেহেতু একদম মাসের শেষের দিকে অনুষ্ঠান করছি, আমি আপনাদের সবাইকেই বলবো যে অন্তত 11 তারিখ পর্যন্ত যারা সমুদ্র সৈকতে কোনো কোস্টাল এরিয়ায় বেড়াতে যাচ্ছেন, আমি মান্ডেন হিসাবে বলছি না, কিছু জেনারেল বলছি, হ্যাঁ, যেখানে যেখানে সমুদ্র সৈকতে সেখানে বিভিন্ন রকম অ্যালার্ম আছে, অ্যালার্ট আছে, যেগুলো সুনামি বা অতিরিক্ত ঝড় ঝঞ্ঝার জন্য দেওয়া হয়, সেগুলো থেকে যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন। আমি এখানে অ্যাসেন্ডেন্ট এবং রাশি অনুসারে দুটো অনুসারেই বলবো, বলার নির্দিষ্ট কারণ আছে, কারণ সিউডো প্ল্যানেট আছে এবং সে 10 ডিগ্রির নিচে আছে। সুতরাং মেষ থেকে বলবো, মূলত মেষ লগ্ন এবং মেষ রাশির জাতক জাতিকাদের শুক্রের এই সিংহ রাশিতে গোচর এবং কেতুর সাথে মিটিংয়ের জন্য আপনাদের মধ্যে এক ধরনের অতিরিক্ত কনভিকশন, আত্মপ্রত্যয় বা দৃঢ় প্রত্যয় তৈরি হবে। তবে চেষ্টা করবেন এই দৃঢ় প্রত্যয় এবং ওয়ার্ক এক্সিকিউশনে দুটোর মধ্যে যাতে সমতা থাকে, না হলে কিন্তু যে অতিরিক্ত সামর্থ্য বা পোটেনশিয়াল যেটা তৈরি হবে, সেটা কিন্তু বলতে পারেন যে গো টু অ্যাস্ট্রে, সেটা নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা বেশি আছে। অতিরিক্ত স্পষ্ট বা কর্কশ শব্দ ব্যবহার করে বেশি সত্যি কথা মানুষকে না বলাই ভালো, তাতে মানুষের কাছে কিন্তু অতিরিক্ত অপ্রিয় হবেন। বিশেষত সে মানুষ যদি কোনো গার্জিয়ান স্তরের মানুষ হয় বা আপনার কর্মক্ষেত্রে কোনো সিনিয়র অথরিটি হয়, বেশি সত্যি কথা না বলে বিষয়টিকে ডিপ্লোম্যাটিক্যালি সেখানে প্লেস করবার চেষ্টা করবেন, তাহলে সব কিছু বজায় থাকবে। সব থেকে বেস্ট এই মুহূর্তে না বলা। যাদের মধ্যে আর্থারাইটিস, রিউমেটয়েড আর্থারাইটিসের সমস্যা রয়েছে, তারা কিন্তু এই ফেজটাতে ভীষণ কেয়ারফুল এবং কোনোভাবে বুক বা পেট এরিয়াতে যাদের ওয়াটার রিটেনশন হয়েছে, তারা কিন্তু কেয়ারফুল থাকবেন। সন্তানদের মূলত শিক্ষা লাভ এবং টু সাম এক্সটেন্ট তাদের
হেলথের জন্য কিন্তু খরচ হওয়ার প্রবণতা ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে। স্পাউসের ক্ষেত্রেও কিন্তু সেটা বৃদ্ধি পাচ্ছে, তবে সন্তানদের ক্ষেত্রে মাত্রাটা অপেক্ষাকৃত বেশি আছে এক্ষেত্রে। এবং এডুকেশনের জন্য নিত্য নতুন বিষয়ের প্রতি আগ্রহ হয়ে আপনি একসাথে অনেকগুলো বিষয়ের সাথে ইনভলভ করার আগে আপনি এমন কোনো ব্যক্তির সাথে কথা বলে নেবেন যে বিষয়টি যথোপযুক্ত হচ্ছে কিনা বা তারা সেই বার্ডেনটি প্রপারলি নিতে পারবে কিনা সেই সংক্রান্ত বিষয়ও কিন্তু একবার কোনো একটা বিচক্ষণ ব্যক্তির ডিসিশন নিয়ে চলবার চেষ্টা করবেন। যাদের ক্ষেত্রে ফ্ল্যাট ফিট আছে তারা যা যা সাবধানতা অবলম্বন করতে হয় তার জন্য সেগুলো করবার চেষ্টা করবেন। বিশেষত ওবেসিটি সংক্রান্ত প্রবলেম থাকলে সেদিক থেকে কেয়ারফুল থাকবেন। বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য প্রথম যেটা বলে দিই সেটা হচ্ছে ভুলেও এই মাসে কোনো রকম জব সুইচ বা এরকম কিছু একান্ত যদি সেই প্রসিজিওর কোনোভাবে 22শে জুনের আগে হয়ে থাকে তাহলে সেটি না করাই শ্রেয়। আমি বলছি না যে করা যাবেই না, তবে ছক দেখে নেবেন এবং তার সাথে পামটাও প্রপারলি রিড করিয়ে নেবেন যে দুটোর মধ্যে রিকনসিলিয়েশন কতটা হচ্ছে, না হলে সেটা কবে থেকে হবে। না হলে কিন্তু আপনি ফ্রাইং প্যান টু ফায়ারের দিকে চলে যেতে পারেন এবং প্রচুর চান্স আছে সেটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে 27 তারিখ রাত থেকেই। যেখানে আপনি কাজ করবেন 27 তারিখ রাত থেকে আগামীকাল থেকে আর কি অ্যাক্টিভেটেড হয়ে যাবে। আপনার কিন্তু কাজের জায়গায় নড়বড়ে হতে পারে এবং আপনার যদি কোড অফ কন্ডাক্ট বা বিহেভিয়ারাল অ্যাটিটিউডের ক্ষেত্রে ত্রুটি থাকে বা কোনোভাবে আপনি যদি অথরিটির সাথে প্রপার লিয়াজও না করতে পারেন তো সার্ভিস টার্মিনেশন হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। বা সেরকম কোনো জায়গায় থাকলে সাসপেনশন বা এক ধরনের ধরুন কেপ্ট ইন অ্যাবিয়েন্স এই টাইপের ব্যাপার আর কি, কিছুদিনের জন্য নিলম্বিত করা এই ধরনের প্রসেসও কিন্তু আপনার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে। গৃহশান্তি বজায় রাখবেন। প্রচণ্ডভাবে ডোয়ার্থ অফ মানি, পয়সার সমস্যা বা এক ধরনের সিউডো সমস্যা যেটা আপনার অ্যাকচুয়াল হচ্ছে না কিন্তু আপনার মধ্যে এত ইনসিকিউরিটি তৈরি হবে যেটা আপনাকে দৌড় করাবে, পরিষ্কারভাবে ক্লান্ত করবে, কিন্তু খুব একটা যে বিশেষ কিছু তাতে সাফল্য লাগবে মনে হবে না। এটা না করে মনে হবে ওটা করি, ওটা না করে এটা করি, এই জিনিস কিন্তু হবে। সন্তান বা সন্তানদের সুস্থতা এবং যখন শুক্র অ্যাকচুয়ালি নিজের নক্ষত্রে চলে যাবে সে অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট ফল দেওয়ার চেষ্টা করবে। সেই সময় থেকে কিন্তু সন্তানদের প্রতি বিশেষ খেয়াল নেবেন এবং মায়ের বয়স যদি মোটামুটি 60 to 63 বেশি তাহলে তার হেলথের দিকে নজর রাখবেন। নিজের শরীরের ক্ষেত্রে মিডিল লোয়ার অ্যাবডোমেন থেকে একদম ধরুন ডাইজেস্টিভ পোর্শন থেকে অর্থোপেডিক পোর্শনের নিজ পর্যন্ত, হাঁটু পর্যন্ত অংশের দিকে খেয়াল রাখবেন। যাদের গত 1.5-2 বছরে ওয়েট লস খুব বেশি হয়েছে তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ভেহিকেল চালাবেন খুব সাবধানে, আর কথাবার্তার মধ্যে শালীনতা এবং ফেইথ বজায় রাখবার চেষ্টা করবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই যে গোচর সংগঠিত হবে সেটা আপনাকে অন্তত প্রথম 15-16 দিন টু সাম এক্সটেন্ট মিসগাইড করতে পারে। কীরকম ধরনের মিসগাইড? স্পেশালি কাজের ক্ষেত্রে মিসগাইডের মধ্যে প্রথম যেটা হতে পারে, আপনি যদি ভালো দশায় বয়স অনুসারে আপনার চলে তাহলে যেটা হবে, আগের কাজ পরে, পরের কাজ আগে আপনি নিজের টেবিলে টেনে নেবেন এবং তার ফলে কাজের মধ্যে যে প্রপার সিঙ্ক্রোনাইজেশন থাকে সেটা কিন্তু নষ্ট হবে। কিন্তু কাজ আপনি করতে পারবেন কিন্তু সেটা প্রপার অর্ডারে সেটা সংগঠিত হবে না, এটা 1 নম্বর। আর যদি খারাপ দশায় থাকেন তাহলে সেখান থেকে কিন্তু শোকজ বা আপনার সার্ভিস টার্মিনেশন পর্যন্ত হতে পারে ফর দিস টাইপ অফ ল্যাকিউনা বা নিজের ওয়ার্ক বা সেটাকে করার ক্ষেত্রে প্রপার এক্সারসাইজেবল
জায়গায় না যাওয়া, সেই বিষয়ে কিন্তু জিনিসটি হতে পারে। ভীষণ পরিমাণে এই সময় কিন্তু মিথুন এবং কর্কটের দুজনে ইনসাবঅর্ডিনেশন করানোর যোগ রয়েছে। তো আপনার সিনিয়র অথরিটি বা ধরুন আপনার যদি কোনো ব্যবসায়িক কলিগ থাকে, প্রত্যেকের সাথে সহমর্মিতার ভিত্তিতে এবং প্রপার ব্যালেন্সের মাধ্যমে কাজ করার চেষ্টা করবেন, তাহলে সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে। এই সময়ে যত শুক্রের নক্ষত্র মানে 20 ডিগ্রির ওপরে যাবে, আপনার কিন্তু কিছু ইমুভেবল প্রপার্টি, স্পেশালি লাক্সারি কোনো থিংস কেনার দিকে কিন্তু আপনার যোগ তৈরি হবে। তবে চেষ্টা করবেন সেটা যতটা সম্ভব প্রয়োজন হলেই সেটা করবেন, নচেত করবেন না। এই সময় যদি কোনো বাইরে যেতে হয়, কোনো কাজকর্ম করতে যোগ আসবে আপনার, তাহলে কারণ 12th হাউস এবং আপনার 5th হাউসের এক্ষেত্রে 3rd হাউসে অবস্থান আছে, তো ডেভেলপমেন্টের জন্য আপনার দূরে যাওয়ার যোগ আছে। যেখানেই যাবেন কন্টিনজেন্সি এবং ওষুধপত্র, টাকা কড়ি সেগুলো রাখার চেষ্টা করবেন এবং অল্টারনেটিভ একটা দুটো যোগাযোগ মাধ্যমে রাখার চেষ্টা করবেন। হাইপার টেনশন এবং ব্লাড প্রেশার এগুলো থেকে নিজেকে সংযত রাখবেন। কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য শুক্রের এই গোচর কিন্তু মানি এরোশনের ক্ষেত্রে ভীষণভাবে সহায়ক হবে। অর্থাৎ অর্থ আপনার কাছে আসবে, কিন্তু মানে অর্থ আপনি সেটাকে প্রপারলি কিপ করার মতন জায়গা থেকে নিজেকে বঞ্চিত করবেন। প্ল্যান মাফিক অর্থকে ব্যবহার করা বা সঞ্চয় করা, ভবিষ্যতের জন্য তাকে রেখে দেওয়া সঠিক পদ্ধতিতে, এই বিষয়গুলির মধ্যে না লট অফ আপস অ্যান্ড ডাউনস হবে এবং আপনার ইগো এবং এক্সেন্ট্রিক মেন্টালিটি কিন্তু আপনাকে সেই কাজগুলি প্রপারলি করতে দেবে না, বাধা দান করবার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে সেরকম বিচক্ষণ ব্যক্তির পরামর্শ নেওয়া। বুধ 24 তারিখ ডাইরেক্ট হয়ে যাবে। ডাইরেক্ট হয়ে যাওয়ার পরে চেষ্টা করবেন কোনো অন্তত বেটার ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা সেই ধরনের কোনো ব্যক্তির সাথে কথা বলে সেই জিনিসের প্রপার ব্যবহার করা। ফ্যামিলির মধ্যে কিন্তু একটা আপাত ইন্টিগ্রেশন থাকবে, সেটা অনেক বেশি তৈরি হবে। দেখা যাবে যে আপনার সিবলিংস বা তাদের যে স্পাউস আছে তাদের সাথে, বৃহত্তর পরিবারের সাথে, মানে বিবাহিত জীবনের পরে বৃহত্তর পরিবারের সাথে আপনার বেটার যোগাযোগ থাকবে। কিন্তু কোর ফ্যামিলির মধ্যে প্রচুর ইস্যু ভিত্তিক সমস্যা তৈরি হবে, স্পেশালি ধরুন স্পাউসের সাথে বা সন্তানদের সাথে এরকম প্রবলেম। এবং সন্তানরা যত বড় হবে, যত বেশি ম্যাচিওর্ড হবে, তত বেশি কিন্তু এই ধরনের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যারা মেডিকেটেড শু ব্যবহার করেন বা হাঁটুতে সমস্যা রয়েছে, লাংসে সমস্যা রয়েছে, তারা কিন্তু এই রেসপেক্টিভ দুটো জায়গা যেটা বললাম সেটার খেয়াল রাখবেন। এন্ডোক্রিন গ্ল্যান্ডস সংক্রান্ত যদি কারোর প্রবলেম থাকে, বিশেষত থাইরয়েড বা পিটুইটারি এর থেকে, সেই সংক্রান্ত চিকিৎসা করানোর চেষ্টা করবেন। চোখের দিকে কিন্তু যতটা সম্ভব নজর দেওয়ার চেষ্টা করবেন। সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি, শুক্র 3rd এবং 10th হাউসের লর্ড অ্যাসেন্ডেন্টে রয়েছে, থাকবে এবং অ্যাসেন্ডেন্ট বা রাশিতে থাকবে, যেহেতু দুটো নিয়ে বলছি, এবং সেখান থেকে শনি অষ্টমে রয়েছে। এটাকে বলা যায় যে আ স্প্যান অফ হেভি অ্যাসপিরেশন, বাট দ্য অ্যাচিভমেন্ট উইল বি মাচ মোর লেস। তবে একটা বিষয় আপনাদের বলে রাখি, যারা একটু বেটার দশায় রয়েছেন এবং বয়স মোটামুটি 48 থেকে 52 বছরের মধ্যে রয়েছেন, একটু বেটার দশায় রয়েছেন এবং ছকের বাঁধন কম্পারেটিভলি বেটার, তারা কিন্তু এই ফেজে একটু ফাইন্যান্সিয়ালি লাভবান হবেন। অন্তত শুক্রকেতু একসাথে থাকা এবং পরবর্তীকালে 11 তারিখের পরেও আরও ধরতে পারেন 10 দিন টেন্টেটিভলি আপনারা ফাইন্যান্সিয়ালি অনেকটা লাভবান হবেন। তো এটা একটা পজিটিভ জায়গা। কিন্তু সমস্যা হচ্ছে এই অর্থ যত্র আয় তত্র ব্যয় হয়ে যাবে, অর্থাৎ অর্থ আসার আগেই তার এক্সপেন্ডিচারের জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে এবং সেই অনুসারেই সেটি ব্যয় হতে থাকবে। তো সেই বিষয়ে টু বি রিমেইন কেয়ারফুল আর কি, যতটা রিমেইনিং কেয়ারফুল যতটা থাকা যায়। প্রচুর ফ্যান্টাসি তৈরি হবে, একটু ইলিউশন তৈরি হবে, যেটা সিংহের প্রকৃত চরিত্রের একটু বিপরীত। বিশেষত
রবি যখন একেবারে মিথুন রাশির শেষের দিকে চলে আসবে, 13-14 তারিখের পর থেকে ইলিউশন সেক্টর অনেক তৈরি হবে এবং মঙ্গলও ততদিনে চন্দ্রের নক্ষত্রে চলে আসবে। তো মঙ্গল চন্দ্রের নক্ষত্রে মোটামুটি 5 তারিখ সম্ভবত চলে আসছে, 5ই জুলাই। তো তারপর থেকেই কিন্তু মানে আমি বলছি দুটোর কোলাবোরেশন, মানে 12-13 তারিখের পর থেকে আপনার মধ্যে কিন্তু এমন কিছু সিচুয়েশান আসবে যেগুলোতে আপনার এক্সপেন্ডিচার বেশি, ভোগ্যপণ্যের দিকে আধিক্য, ভেহিকেলের প্রতি, ইমুভেবল প্রপার্টির প্রতি হঠাৎ করে বিনিয়োগ করা, এগুলোর মধ্যে কিন্তু কিছু হঠকারী অবস্থা তৈরি করবে। বিশেষত বৃহস্পতির যেহেতু চতুর্থে দৃষ্টি আছে এবং সেই মঙ্গল আপনার চতুর্থ ঘরকেও চন্দ্রের নক্ষত্রে অবস্থান করে দৃষ্টি দেবে 5 তারিখ থেকে। তো বিভিন্ন ইমুভেবল প্রপার্টি পারচেস বা সেই সংক্রান্ত যোগ আছে। wherever you will go, আপনি দেখে নেবেন যে সেই জায়গাটা আপনার জন্য অ্যাপ্লিকেবল কিনা বা সেটা ওভারবার্ডেন্ড হয়ে যাচ্ছে কিনা কোনোভাবে। এই পরিস্থিতিটা যতটা সম্ভব দেখে এগোনোর চেষ্টা করবেন, সেটা হলে অনেক বেটার ফল আপনাকে কিন্তু প্রদান করবে ফ্রম দ্যাট এরিয়া। শরীরের ক্ষেত্রে যাদের ফ্যাটি লিভার আছে, গল ব্লাডারে প্রবলেম আছে, বা যাদের কোনোভাবে ধরুন কোলনের সমস্যা রয়েছে, প্রস্টেটের সমস্যা রয়েছে, তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। বা কোনো রকম অতিরিক্ত ফ্যাটিক যদি বুঝতে পারেন, তাহলে সেই বিষয়ে কিন্তু যতটা সম্ভব কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। কন্যা লগ্ন এবং রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 2nd এবং 9th হাউসের লর্ড 12th হাউসে থাকবে। তো আপনার মধ্যে না এক ধরনের বলতে পারেন ব্যয় করার ইচ্ছা, কিন্তু বাস্তব পরিস্থিতি আপনাকে ব্যয় সংকোচনের দিকে নিয়ে যাবে কোনোভাবেই। মানে যারা ধরুন অনেক হাই পেড স্যালারিতে চাকরি করেন বা ব্যবসা করছেন, তাদের মধ্যেও তার রেসপেক্টিভ পরিস্থিতি অনুসারে যে ডিমান্ড বা সিউডো ডিমান্ড তৈরি হবে, তার সাথে আপনি যে ইনকাম করছেন তার মধ্যে না সাযুজ্য থাকবে না। তার ফলে আপনি মানসিকভাবে ভীষণ ইনসিকিউরিটিতে ভুগবেন এবং সেই ইনসিকিউরিটি থেকে আপনার মধ্যে বিভিন্ন রকম নার্ভাস সিস্টেম রিলেটেড এবং বিভিন্ন মনোরোগের জন্ম হতে পারে। তার মধ্যে ওয়ান অফ দ্য সেকশন সাবকনশিয়াস মাইন্ড অত্যন্ত অ্যাক্টিভ হয়ে গিয়ে আপনার ঘুমের ডিস্টারবেন্স করবে এবং সেখান থেকে অন্যান্য পাচন সংক্রান্ত, ক্রিয়া সংক্রান্ত সমস্যা কিন্তু তৈরি করতে পারে। সেদিক থেকে সাবধান। স্পাউসের সাথে রিলেশন বেটার রাখবেন এবং মানে ইনলজদের সাথে সম্পর্ক বেটার রাখবেন। আপনি যদি কোনো ডিসিপ্লিন ফোর্সে বা ধরুন আপনি যদি কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে চাকরি করেন যেখানে রাউন্ড দ্য ক্লক বা টাইমের গুরুত্ব অত্যন্ত বেশি, সেখানে কিন্তু যতটা সম্ভব নিজেকে খুব কনজারভেটিভ এবং টু বি ভেরি ফেথফুল বিফোর ইউর হায়ারার্কিয়াল অফিসার্স অর এনি আদার মেম্বার্স, সেখানে চেষ্টা করবেন। আপনি যত ওপরেই থাকুন, আপনার ওপরে তো কেউ থাকবেন একজন, তার কাছে যে রিপোর্ট করবেন সেখানে কিন্তু যে আপনাকে কার্টসে এবং ডেকোরাম মেনটেন করতে হয় সেগুলো কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন। সাইনাসের সমস্যা যাদের ক্ষেত্রে ধরুন অর্থোপেডিক প্রবলেম আছে, তাদের বিভিন্ন প্রকার আর্থারাইটিস জাতীয় বা শরীরে রক্ত সঞ্চালনের ক্ষেত্রে শিথিলতা, বিশেষত লোয়ার লিমসের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। যাদের কিডনি সংক্রান্ত, প্যানক্রিয়াস সংক্রান্ত ইস্যু আছে, তারা সাবধানে থাকবেন। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই সময় কিন্তু আপনার মধ্যে ভীষণ ইলিউশনারি মেজার বৃদ্ধি করে আপনার এক্সপেন্ডিচার লেভেলকে খুব হাই করবে এবং প্রভূত খরচা হবে। আপনি অন্তত আমি বলতে পারি আপনাকে এই মাসের প্রায় বুধ ডাইরেক্ট হওয়া পর্যন্ত আপনার কোনো না কোনোভাবে খরচ, শনি যত স্ট্রং থাকবে সেটা কম হবে, কিন্তু যেটাও হবে সেটাকেও যথেষ্ট কম বলা যায় না। এক্সপেন্ডিচার লেভেলটা খুব হাই থাকবে, সে ব্যাপারে সাবধান। সন্তান এবং পরিবার নিয়ে অসম্ভব রকম ইনসিকিউরিটি এবং অসম্ভব রকম ওভার থিঙ্কিং একটা স্টেটে থাকবেন, যেটা আপনার অ্যাংজাইটি বা অন্যান্য হাইপার টেনশন এগুলো তৈরি করবে।
যাদের ক্ষেত্রে মনে করুন শনি বৃশ্চিকের ঘরে বা মেষের ঘরে আছে জন্মকালী, ধরুন কারুর 68 সালে জন্ম বা কারুর 58 সালে জন্ম বা পরবর্তীকালে 86-87 সালে জন্ম, তারা কিন্তু অবশ্যই, মানে আমি এজটা বলেছি মোটামুটি 40-এর ওপরে, তারা কিন্তু অবশ্যই হার্টের দিকে এবং লেগ লেন্থ বরাবর যত্ন নেবেন। যাদের ক্ষেত্রে ওজন অত্যাধিক বেশি এবং সেই সংক্রান্ত ডাক্তারবাবু যদি কোনো চিকিৎসার বিষয় বলে থাকেন, সে ব্যাপারে সাবধান থাকবেন। আপনাদের ব্যক্তিগত রিলেশনশিপ যদি সেটা ম্যারেড হতে পারে, বিফোর ম্যারেড যদি কোনো রিলেশন থাকে, সেগুলোকে খুব খুব সন্তর্পণে সেগুলোকে পরিচর্যা করবার চেষ্টা করবেন, না হলে কিন্তু রিলেশনশিপ আবার নতুন করে একটা ট্রানজিশনাল ফেজের মধ্যে দিয়ে যাবে। ছক দুর্বল হলে ব্রেকআপও হয়ে যেতে পারে সেখান থেকে, সেটা কিন্তু ম্যারেড লাইফেও হতে পারে। সাবজেক্ট টু দ্যাট আপনার ছক কোন কন্ডিশনে দাঁড়িয়ে আছে সে ব্যাপারে সাবধান থাকবেন। যদি ব্যবসা করেন, আপনার যে পার্টনার আছে, যারাই আছেন না কেন, তাদের সাথে যে সমস্ত ব্যবসায়িক টার্মস এবং রিদিম আছে সেগুলোকে প্রপারলি মেনটেন করবার চেষ্টা করবেন। ওবিসিটি থেকে সাবধান থাকবেন এবং যদি আপনার বাড়ি থেকে দূরবর্তী স্থানে গিয়ে কাজ করতে হয়, তাহলে তার জন্য যা কন্টিনজেন্সি বা মেডিকেল যে অ্যাডভাইস নিতে হয় সেটা কিন্তু নেওয়ার চেষ্টা করবেন। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, শুক্রের এই গোচর ইন কোলাবোরেশন উইথ কেতু, সেটা কিন্তু আপনার কাজের জায়গায় লট অফ চ্যালেঞ্জেস উইল কাম, বাট লট অফ রেভিনিউজ টু বি জেনারেটেড, কিন্তু সেটাকে চেষ্টা করবেন মঙ্গল এখন যেখানে আছে তাতে কাজে লাগানোর জন্য, এবং স্যাটার্নও যেখানে আছে সেটা কিন্তু বেশ কিছু জায়গায় আপনার মধ্যে সীমাবদ্ধতা তৈরি করবে। অর্থাৎ এক ধরনের বাড়ির চারিপাশের পরিস্থিতি বা সেগুলো দেখে আপনি একটু হীনমন্যতায় ভুগতে পারেন এবং সেখান থেকে আপনার মধ্যে একটু ক্লোজ ফিস্টেড নেচার বা একটু বেশি ডিপ্লোম্যাটিক হয়ে গিয়ে আপনি কিন্তু অর্থ খরচের ক্ষেত্রে, মানে যেখানে প্রযোজ্যতা আছে সেখানেও কিন্তু আপনি কৃপণতা করতে পারেন, এবং চাকরি, ব্যবসা, হুইচেভার, হ্যাঁ, আপনি যার সাথে অ্যাসোসিয়েটেড থাকুন না কেন সেখানে কিন্তু আপনার সেই প্রকৃতির কাজ কিন্তু পুরোপুরি ফুলফিল হতে চাইবে না এবং সেখান থেকে এক ধরনের বিষণ্ণতা তৈরি করবে। ন্যাচারাল ছক কিন্তু আপনার গ্রোথের দিকে আছে, বাট এই সময় কাজ খুব স্লোলি এক্সিকিউটেড হবে, যে মাত্রায় হওয়া দরকার সেটা হবে না। জীবনের বেশ কিছু এই শুক্রের এই গোচর চলাকালীন, মনে করুন কেউ একটু বোহেমিয়ান জার্নি করতে ভালোবাসে, সি ডাইভিং করতে ভালোবাসে, এরকম বিভিন্ন আজকালকার দিনের ইয়াং ছেলেমেয়েরা অনেক রকম বিভিন্ন এক্সপেডিশনের মধ্যে থাকে, জার্নি করে নিজেদের। তো তারা যারা এইরকম গ্রুপের মধ্যে আছেন তারা কিন্তু সেফটি প্রিকশন এবং কন্টিনজেন্সি, যেরকম যেরকম কন্টিনজেন্সি হয় সেগুলো কিন্তু রাখার চেষ্টা করবেন। এবং আপনি যদি ম্যারিড হন তাহলে অবশ্যই আপনি পুরুষ বা মহিলা যিনিই হন না কেন, আপনার স্পাউসের সাথে অলওয়েজ গেটিং ইন টাচ, না হলে মঙ্গল কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটু দূরত্ব বা পরবর্তীকালে মঙ্গল যখন নিজের নক্ষত্রে মৃগশিরাতে চলে আসবে তারপরে কিন্তু নিজেদের মধ্যে ইস্যুভিত্তিক সমস্যা তৈরি করবে, ইডিওলজিক্যাল কনফ্লিক্ট তৈরি করবে। তো সেটি যাতে না হয় সেটি প্রথম থেকে নজর দেবেন। ব্যবসায়িক ক্ষেত্রে যদি নতুন কিছু শুরু করতে চান তার জন্য ভালো টাইম আছে, কিন্তু প্রথম দিকে কাজ কিন্তু খুব স্লো হবে। কাজ বেটার হতে শুরু করবে 28-29 তারিখের পর থেকে। তো প্রথম দিকে স্লো হলে কিছু অত চিন্তা করার নেই, তারপরে পরিস্থিতি বেটার হবে এবং সেই সময় আপনার কিন্তু বিনিয়োগের মাধ্যমে তখন শুক্রের নক্ষত্রে চলে আসবে, দ্বাদশপতির নক্ষত্রে। তো বিনিয়োগের মাধ্যমে নতুন কিছু এক্সপ্যানশনকেও কিন্তু ডাইরেক্টলি শো করছে, তো সেটা বেটার আছে। আপনার মানে ফাদার ইন ল, মানে শ্বশুর বাড়ির কোনো প্রপার্টি থেকে কিন্তু এই সময় আপনার গেইন বা কোনো লেজিটিমেট হেল্প আপনি পেতে পারেন, যেটা আপনার অ্যাকচুয়ালি টু বি রিকোয়ার্ড ফর, হ্যাঁ, সেরকম ধরনের যোগাযোগও কিন্তু এখানে দৃষ্ট হচ্ছে। যাদের ক্ষেত্রে লিভারের সমস্যা, প্যানক্রিয়াসের সমস্যা,
স্টমাকের সমস্যা অলরেডি আছে, ডাইজেস্টিভ ট্র্যাকে যাদের সমস্যা আছে, পিত্তদোষ আছে, কাফ অ্যান্ড কোল্ডের হেভি সমস্যা আছে, তারা কিন্তু এই সময় অত্যন্ত সাবধানে থাকবেন। এই অ্যাসেন্ডেন্টের মানুষের যদি নেগেটিভ দশায় থাকেন বা ধরুন বুধের দশা বা শুক্রের দশায় থাকেন, তবে অবশ্যই সন্তানদের ক্ষেত্রে কিন্তু প্রপারলি টেক কেয়ার করবার চেষ্টা করবেন। ধনু লগ্ন এবং ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যদি বয়স অনুসারে বড় গ্রহের দশার আগমন বা তার প্রত্যাগমনের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু এই সময় আপনি কোনো ফাইন্যান্সিয়াল সমস্যার মধ্যে পড়তে পারেন এবং সেটা একটা বলতে পারেন যে একটা লফুল কনক্লুশনের দিকে যেতে পারে। বা যদি কোনোভাবে ছকে যদি স্যাটার্ন রাহুর নক্ষত্রে আছে বা কেতুর নক্ষত্রে আছে বা একসাথে অবস্থান করছে, একমাত্র স্যাটার্ন যদি তুঙ্গ অবস্থায় বা ধরুন বৃষের ঘরে অবস্থান না করে, এরকম যদি কোনো স্টেটে না থাকে, তাহলে কিন্তু কোনো রকম ফিনান্সিয়াল বা কোনো ল্যান্ড রিলেটেড জায়গা থেকে বা কোনো ইমুভেবল প্রপার্টি রিলেটেড জায়গা থেকে কিন্তু ডিসপিউট তৈরি হতে পারে এবং সেখান থেকে আপনাকে কিন্তু বেশ আইনগত সমস্যা আপনার আসার যথেষ্ট যোগ এখানে দৃষ্টিগোচর হচ্ছে। তো সেই ব্যাপারে কিন্তু একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। যাদের ক্ষেত্রে বলে দিই যে চন্দ্রের যদি দ্বিদ্বাদশে কোনোভাবে রাহু বা কেতু থাকে এবং সেই রাহু বা কেতু যদি বুধের ঘরে বা শুক্রের ঘরে থাকে, আমি উদাহরণ দিয়ে বলছি, মনে করুন কারণ মিথুন রাশি আছে এবং রাহু আছে কর্কটের ঘরে, বা রাহু চন্দ্র আছে কর্কট রাশিতে এবং রাহু আছে মনে করুন বুধের ঘরে বা কেতু আছে বুধের ঘরে, সমস্যা করবে। বা ধরুন মিথুন রাশিতে চন্দ্র আছে, রাহু বা কেতু আছে বৃষ রাশিতে, বা মেষ রাশিতে চন্দ্র আছে, রাহু বা কেতু বৃষের ঘরে আছে, সিংহ রাশিতে চন্দ্র আছে, রাহু বা কেতু মনে করুন কন্যা রাশিতে আছে। এইরকম ধরনের যাদের সেট অফ হরোস্কোপ আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের যোগাযোগ আছে। সাবজেক্ট টু দ্যাট, সেক্ষেত্রে চন্দ্রের দুর্বলতা বা তার কলাবিন্যাস কতটা আছে, কলাভিত্তিক জোর কতটা আছে এবং শনি কতটা স্ট্রং আছে তার উপরে ডিপেন্ড করবে। বাট সেটা কিন্তু প্রসিকিউশন লেভেল পর্যন্ত বিষয়টি যেতে পারে এই রকম জায়গা থেকে। বিশেষত সেখানে যদি কোনো ইমুভেবল প্রপার্টির ইনভলভমেন্ট থাকে, টাকার থেকেও সেটা অনেক বেশি, বা ধরুন আপনি সেই ইমুভেবল প্রপার্টির সাথে কোনোভাবে গেটিং লিঙ্কড, তাহলে কিন্তু সেখান থেকে একটু সমস্যার যোগ তৈরি হবে। সাবজেক্ট টু দ্যাট ছকে কতটা স্ট্রেংথ আছে সে বিষয়ে। তো ধনু লগ্ন রাশির ক্ষেত্রেও কিন্তু সেটা প্রযোজ্য হচ্ছে। তো সে বিষয়ে একটু কেয়ারফুল থাকা উচিত। এক্সপেন্ডিচার খুব হাই থাকবে। ইনকাম বা আপনার ক্ষেত্রে মান সম্মান যশ খ্যাতি কিছুটা বৃদ্ধি হলেও এক্সপেন্ডিচারকে আপনি কন্ট্রোল করতে পারবেন না এবং ফিজিক্যাল এরোশন আপনার খুব বেশি হবে, যাকে বলা যায়। সেটা এক্সর্শন থেকে হতে পারে, সেটা ইমপেশেন্স থেকে হতে পারে, সেটা বিভিন্ন রকম কুচিন্তা মানে নেগেটিভ চিন্তা আমি বলছি, যে বিভিন্ন রকম হতাশাজনক চিন্তা, এই ধরনের বিষয় থেকেও কিন্তু হতে পারে। নেগেটিভ থটস এবং ফিলিংস থেকেও কিন্তু জাতক জাতিকার ক্ষেত্রে সেটা বর্ণিত হতে পারে। বিবাহিত জীবনের ভবিষ্যৎ নিয়েও কিন্তু সেটা সংগঠিত হতে পারে। সাবজেক্ট টু দ্যাট লগ্নপতি বৃহস্পতি, 4th হাউসের লর্ড বৃহস্পতি কতটা স্ট্রং আছে সেটা দেখার প্রয়োজনীয়তা এক্ষেত্রে রয়েছে এবং সেটা দেখে তারপর এটি বলা যাবে। মোটের ওপর এই সময় কিন্তু আপনাকে একটু স্ট্রেসফুল এবং একটু টেন্সড স্টেটের মধ্যে দিয়ে নিয়ে যাবে এবং তার জন্য নার্ভাস সিস্টেম, ব্লাড সুগার, ব্লাড প্রেশার, হাইপার টেনশন এগুলো থেকে সাবধান। যাদের ক্ষেত্রে সাইটিকা জাতীয় প্রবলেম আছে এবং সাইনাসের সমস্যা আছে তারা কেয়ারফুল থাকবেন। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র আপনার 5th 10th লর্ড 8th হাউসে বসে রয়েছে, থাকবে এবং কেতুযুক্ত থাকবে। চেষ্টা করবেন যতটা সম্ভব কোনো রকম পারিপার্শ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের সিদ্ধান্তকে
বদল করবার চেষ্টা করবেন না। আপনি সিদ্ধান্ত ভুল নিন বা ঠিক নিন, অন্তত নিজের কাছে নিজের একটা এক্সপ্লেনেশনের বিষয় থাকবে। কিন্তু যদি অন্যের কথাতে ভুলক্রমে ঠিকও নেন, তাহলেও কিন্তু পরে সেই জন্য একটা পরিতাপ হতে পারে। সেটা মকরের ক্ষেত্রে হওয়াটা খুব স্বাভাবিক, কারণ মকর অন্যকে অবলম্বন করে বেঁচে থাকতে পারে না। মুখে অনেক কথা বলবে, কিন্তু দিনের শেষে উনি সে কাজটাই করবে যেটা ওনার মস্তিষ্ক ঠিক বলে মনে হবে। অনেক রকম আমি দেখেছি জীবনে যে অ্যাবারেশনের সাথে যুক্ত আছে, কিন্তু সে সামনে একটা এমন বিষয় তৈরি করবে যেই তৈরির মাধ্যমে কিন্তু সেই ভাবমূর্তি বেটার রাখতে পারবে। বিশেষত শনি বা বৃহস্পতির মধ্যে কোনো গ্রহ যদি তুলার ঘরে বা কন্যার ঘরে অবস্থান করে, তাহলে কিন্তু বেশি হয় এক্ষেত্রে। সাবজেক্ট টু দ্যাট অ্যাসেন্ডেন্টের লর্ডের পজিশন বা তার বলবত্তা কতটা আছে দেখতে হবে, দশার গুণাবলীও দেখতে হবে, এবং দ্বাদশপতি বৃহস্পতিরও স্ট্রেংথ সেখানে দেখতে হয়। তবে বৃহস্পতি থাকলে সেই গুণটি মাঝারি প্রকৃতির থাকে, এবং সেটি ভালো দশায় থাকলে সেটিকে চেঞ্জ করা যায়। বাট এক্ষেত্রে ফ্যামিলিগত এমফেসাইজ বেশি দিতে হয় ছোটবেলা থেকে, যাতে ঠিক করা যায়। এ সময় আপনার মধ্যে চারপাশে প্রচুর ইনসিকিউরিটি স্টেটাস তৈরি হবে, এবং আপনার সবসময় মনে হবে যে আই এম গেটিং ডিপ্রাইভড ফ্রম মেনি সাইডস, তো আমাকে এটা ঠিক করতে হবে, ওটা ঠিক করতে হবে। সেটা যদি আপনার মনে হয় আপনি করতে পারেন, কিন্তু আমার হাম্বল সাজেশন থাকবে আপনি স্থির থাকুন, শুধু অবজার্ভ করুন, এবং একান্ত কোনো জিনিস খুব হাতের বাইরে না গেলে সেটা নিয়ে অত বিচলিত হওয়ার মতন কিছু নেই। শুধু হেলথকে খেয়াল রাখবেন, স্পেশালি চন্দ্রের নক্ষত্রে মঙ্গল এসে যাওয়ার পর 5 তারিখের পর থেকে ইউ নিড টু পে মোর অ্যাটেনশন ওভার ইউর হেলথ সেক্টর, স্পেশালি আপনার মিডিল লোয়ার ডাইজেস্টিভ পোর্শনে এবং কিডনি পোর্শনে। এবং বয়স যদি 47-48-এর বেশি হয়, তাহলে প্রস্টেট নিয়েও খেয়াল রাখার চেষ্টা করবেন। স্পাউসের সাথে সম্পর্ক যতটা সম্ভব বেটার রাখার চেষ্টা করবেন। সন্তানদের বয়স যদি মোটামুটি 17-18 বছরের বেশি হয়, তাহলে তার সাথে যে ইস্যু ভিত্তিক বা আদর্শ ভিত্তিক যে ডিফারেন্স, যে জেনারেশন ওয়াইজ ডিফারেন্স আছে, সেটাকে কিন্তু কখনো খুব বেশি মানে ফোকাস করবেন না, রাদার দ্যান ট্রাই টু বি আ ফ্রেন্ড অফ হিম অর হার। তাহলে দেখবেন পরিস্থিতি অনেকটা আপনার পক্ষে থাকবে, না হলে যে বিষয়টি আপনার বিপক্ষে যাওয়ার সম্ভাবনাই বেশি আছে। এই সময় যদি কোনো পৈতৃক সম্পত্তি বা কোনো ধরুন কর্মজগতে আপনার কোনো ডিসলিউশন অফ ফার্মস বা এরকম কিছু হচ্ছে, এবং আপনাকে একটা বড় অংশ বা শেয়ার আপনি পেতে চলেছেন, তাহলে সেগুলো প্রপারলি আইনগত দিক দেখে প্রপার প্লিডারের সাহায্য নিয়ে সেদিকে এগোনোর চেষ্টা করবেন, সেটাই অনেক বেশি বাঞ্ছনীয় হবে। না হলে লং টার্মে শুক্র যখন বকরি হবে এসে অক্টোবরের 2 তারিখের পর থেকে, তো সেই সময় কিন্তু এই প্রবলেম রেকার করবে রিগার্ডিং এনি লফুল অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে। আর শরীরের ক্ষেত্রে লোয়ার লিমসে অর্থোপেডিক প্রবলেম, এটা ফিমেল হলে বেশি হবে, মেল হলে কম হবে। আর ফিমেল হলে গাইনি সিস্টেমের সমস্যা থেকে সাবধান। সেক্ষেত্রে কিন্তু খারাপ দশায় থাকলে, মনে করুন শুক্রের দশায় আছেন, বুধের দশায় আছেন, রাহুকেতুর দশায় আছেন, মঙ্গলের দশায় আছেন, তাহলে কিন্তু সাবলর্ডও যদি কোনোভাবে নেগেটিভ থাকে এবং ছকে যদি শনি দুর্বল হয়, তাহলে তো তারা একটা লেভেল পর্যন্ত অনাচার মধ্যে যুক্ত হয়ে যায় কোনো না কোনোভাবে। কিন্তু সেটার থেকেও বড় ব্যাপার, হেলথ কিন্তু আপনাকে ভীষণভাবে ভোগাবে। এবং পেরেন্টসকে নিয়ে, স্পেশালি যদি ছকে মঙ্গলের প্রভাব বেশি থাকে, তাহলে পিতাকে নিয়ে কিন্তু মানে আপনার মধ্যে যদি তেজ, প্রভাব, ইগো, অ্যাডামেন্ট, অ্যাগ্রেসিভনেস যদি বেশি হয়, এবং আপনি যদি ফিমেল হন, তাহলে প্রবণতা বেশি হবে। পিতাকে নিয়ে কিন্তু আপনার চিন্তা এবং কর্মজগৎকে নিয়ে অত্যন্ত চিন্তাশীল আপনি হবেন, বাট কোনো সলিউশন খুব একটা বেরোবে না। কুম্ভ লগ্নের জাতক, কুম্ভ লগ্ন এবং রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, শুক্রেরই গোচর কিন্তু আপনাকে মোটের ওপরে বেটার ফল দেবে, কিন্তু বেটার ফল আপনাকে প্রদান করবে
সে সব থেকে বেস্ট টাইম হচ্ছে মোটামুটি 20 তারিখের পর থেকে। বুধ যখন স্ট্যাটিক হয়ে যাবে তারপর থেকে আপনাকে বেটার ফল দেবে। কর্মজগতে আপনার বেটার কোলাবোরেশন তৈরি করা, কাজের জায়গায় নতুন টাইস বা ট্রিটি তৈরি করবার ক্ষেত্রে ভালো জায়গা দেবে। যদি কোনো এরকম কোনো কোম্পানির কোনো পিআরও আছেন বা এরকম জায়গায় কাজ করছেন যে এখানে আপনাকে বিভিন্ন ক্লায়েন্টসকে আপনাকে ধরুন তার সাথে লিয়াজও তৈরি করতে হচ্ছে ফর ইউর কোম্পানি ফর এনিথিং, সেরকম জায়গায় কিন্তু আপনি অত্যাধিক সাফল্য পাবেন। বাট শুরু থেকেই আপনাকে অল্প বিস্তর পজিটিভ রেজাল্ট দেবে এখানে। সাবজেক্ট টু দ্যাট কোন কোন বিষয়ে সতর্কতা থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ফাইন্যান্সিয়াল ডিলিং, কোনো ইমুভেবল প্রপার্টি পারচেজ বা সেলের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ডিলিং, কোনো ধরুন সোনা বা এরকম কোনো প্রেসিয়াস মেটাল এগুলো সেল পারচেজ করবার জন্য কোনো ফাইন্যান্সিয়াল ডিলিং, বা ধরুন আপনি কোনো আপনার জায়গা লিজে দিচ্ছেন, ভাড়ায় দিচ্ছেন যেটা অনেক কস্টলি, বা আপনি হয়তো কোনো বিয়ে বাড়ি বা এরকম কিছু আপনি রেন্টে দিয়ে থাকেন, এরকম কোনো জায়গায় ফাইন্যান্সিয়াল ডিলিং, সেগুলো করার ক্ষেত্রে কিন্তু আপনি যা যা আইন কানুন ঘটিত কাগজপত্র যা আছে সেগুলো বুঝে তারপরে কাজ করবার চেষ্টা করবেন। বাড়িতে যদি গাছপালা এরকম গার্ডেনিংয়ের শখ থাকে এবং আপনি যদি কিছুটা নিচু হয়ে কাজ করেন সেই সংক্রান্ত জায়গায়, তাহলে কিন্তু ভেরি কেয়ারফুল রিগার্ডিং ইউর ওয়েস্ট অ্যান্ড লোয়ার লিম্বস। সেখানে কিন্তু অকস্মাৎ ছকে শনির দুর্বলতার ওপরে বিষয়টি কিন্তু একটু বেশি রকম আপনাকে এফেক্ট করতে পারে। তো ইউ নিড টু বি কেয়ারফুল ফ্রম দোজ সাইডস। এবং যাদের ক্ষেত্রে শরীরে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা অন্যান্য যেসব ভিটামিন মিনারেলস ডেফিসিয়েন্সিস আছে তারা কিন্তু সাবধান। রক্তের ক্ষেত্রে যাদের বোন ম্যারোর সমস্যা রয়েছে, জেনারেশনের ক্ষেত্রে হিমোগ্লোবিনের প্রবলেম আছে, তারা কিন্তু কেয়ারফুল থাকবেন। ডিসিপ্লিন ফোর্সে যারা চাকরি করেন তারা কিন্তু কোনো রকম ইনসাবঅর্ডিনেশনে যাবেন না। এবং যারা বিভিন্ন ভোগ্যপণ্যের ব্যবসা করেন বা খাদ্যবস্তুর ব্যবসা করেন তারা কিন্তু নিজের কোয়ালিটি অফ প্রোডাক্টের উপরে যতটা সম্ভব নজর দেবেন। বিশেষত সেই বস্তু যদি ওষুধ হয় বা কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট হয় তাহলে বেশি নজর দেওয়ার চেষ্টা করবেন। স্পাউসের হেলথ থেকেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। মীন লগ্ন এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন প্রেশার, স্পেশালি জব রিলেটেড বা ফ্যামিলি রিলেটেড প্রেশার বা বিভিন্ন রিলেশনশিপ মেনটেন করবার জন্য আপনি যদি কি মেম্বার অফ ইউর ফ্যামিলি হন তাহলে সেক্ষেত্রেও কিন্তু প্রেশার অত্যন্ত বেশি আসবে এবং আপনার মধ্যে এক ধরনের ফ্যাটিক বা এক্সহশনের জায়গাও কিন্তু তৈরি করবার যোগ এক্ষেত্রে দৃষ্ট হচ্ছে। এবং সবথেকে বড় কথা, মেন্টাল স্যাটিসফ্যাকশন কিন্তু ভীষণভাবে ব্যাহত করবে। প্রথম কেতুর সাথে যখন শুক্রের যে অবস্থানটি আছে অন্তত নক্ষত্রগত বেসিসে 16 তারিখ পর্যন্ত আছে, সেই সময়টা আপনার মধ্যে কনকারেন্টলি বেটার ইম্প্যাক্টের মধ্যে সেটা যদি আপনি কোনো কাজের জায়গায় অন্তত 3.5 বছরের বেশি সময় ধরে যুক্ত আছেন তাহলে কিন্তু স্যালারি ইনক্রিমেন্ট, আপনার স্ট্যাটাস বা পোস্টিংগত জায়গা বেটার, এবং তার সাথে আপনার যে কর্মনিষ্ঠা বা সেগুলোর জন্য কোম্পানি আপনাকে কিছু জায়গায় কিন্তু বেনিফিট দেবে। স্পেশালি আপনি যদি বেটার দশায় থাকেন তাহলে ইউ উইল বি সার্টেনলি গেটিং বেটার প্ল্যাটফর্ম। কিন্তু স্বল্পদিন চাকরি করলে সেটা কিন্তু সম্ভাবনা খুব কম, অত্যন্ত বলিছক না হলে সেটা পাবেন না। আর তবে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কাজের জায়গায় আপনি ইম্পর্টেন্স পাবেন, কিন্তু নেগেটিভ জায়গায় যদি থাকে, মানে ছকের যে নেগেটিভ জায়গায়, সেই ইম্পর্টেন্সটাই আপনার ওয়ার্কলোড বা বার্ডেন আপনার এতটা বৃদ্ধি করে দেবে। সেরকম বহু জায়গায় আপনি যেটার একটু সামান্য সাহায্যের সময় পাবেন সেটা হচ্ছে বিভিন্ন অফিস কালিগ যারা আছে তাদের কিছু হেল্প আপনি এ সময় পেতে পারেন।
সাবজেক্ট টু দ্যাট আপনার ছকের জুপিটারের পজিশন কীরকম আছে। শনি যেহেতু আপনার ক্ষেত্রে 12th হাউসের লর্ড, সুতরাং স্যাটার্নের প্লেসমেন্ট খুব বেটার হওয়া দরকার হরোস্কোপে। এই মুহূর্তে আপনার অ্যাসেন্ডেন্টের ওপরে বা রাশির ওপরে আছে, সুতরাং যেটা দিয়ে দেখছেন আর কি, সুতরাং দুটোর কোনোটাই আপনাকে খুব একটা যে বেটার ইম্প্যাক্ট দেওয়ার মতো জায়গায় আছে সেটা নয়, এই কয়েকটি জায়গা ব্যতিরেকে। এই সময় ভ্রমণের প্রচুর যোগ আছে, ঘোরার জায়গা, বাট ফাইন্যান্সিয়ালি আপনাকে কিন্তু বেশ কিছুটা দুর্বল করবে। বিশেষত আপনি যখনই শুক্রের নক্ষত্রে, মানে আপনার তো 3rd 8th লর্ড, আপনার ভাবদ্ভাব আছে এক্ষেত্রে শুক্র, তো তার নক্ষত্রে চলে গেলে কিন্তু 16 তারিখের পর থেকে আপনাকে ফাইন্যান্সিয়ালিও বেশ কিছুটা ডিপ্রাইভ করবার চেষ্টা করবে। তো তার ফলে এক্সপেন্ডিচার বাড়িয়ে দিয়ে আপনি যতটা সঞ্চয় করতে পারেন তার থেকে আপনাকে কম করাবে, এবং আপনি যে মেন্টাল যে প্রসপেক্টিভ জায়গা সেটা থেকে কিন্তু ব্যাহত হবেন। যারা বিভিন্ন জার্নালিজম, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছেন, তারা খুব সতর্কভাবে কাজ করবেন রিগার্ডিং দেয়ার বাণী বা বক্তব্য বলার ক্ষেত্রে বা কোনো কন্ট্রোভার্সিয়াল ইস্যুর ওপরে। বিশেষত যারা আন্তর্জাতিক মিডিয়াকে ফলো করেন, যেখানে অনেক হাই পার্সোনালিটির ব্যক্তিত্ব আছে, তারা কিন্তু বিষয়গুলির ক্ষেত্রে খুব নজর দেবেন। বা যারা ধরুন যে বিষয়ে তার এক্সপার্টাইজ আছে, কেউ হয়তো ক্রাইম রিপোর্টার আছেন, কেউ হয়তো ফাইন্যান্সিয়াল দিক দেখেন, কেউ স্পোর্টস দেখেন, কেউ জেনারেল রিপোর্টিং করছেন, সেই বিষয়ের সাথে যুক্ত সোশ্যাল মিডিয়া। আমার বেশ কিছু বন্ধুবান্ধবের আছেন যারা যথেষ্ট ভালো আছেন মানে কাজে, তো তাদের ক্ষেত্রেও আমি বিষয়টি বলছি, কারণ তারা ভিডিও দেখেন। এরকম সেকশানে কিন্তু নিজের বক্তব্য প্রকাশের ক্ষেত্রে যতটা সম্ভব তার যে প্রফেশনাল যে এডিটিং যেটা হয় সেটা কিন্তু করে তারপরে কিন্তু নিজের বক্তব্যকে জনসমক্ষে প্রকাশ করার চেষ্টা করবেন। মায়ের শরীরের দিকে যতটা সম্ভব নজর দেবেন, এবং পিতার বয়স যদি 67-এর বেশি হয় তাহলে কিন্তু একটু বেশি নজর দেবেন। বাট মায়ের শরীরের দিকে যথোপযুক্ত নজর দেওয়ার চেষ্টা করবেন, যতটা সম্ভব দেওয়া যেতে পারে। বিশেষত ক্রনিক কোনো ডিজিজ থাকলে কিন্তু ভেরি কেয়ারফুল। যদি গাড়ি ড্রাইভ করেন বা বাইক রাইড করেন, হুইচ এভার, যতটা সম্ভব যানবাহনের প্রতি খেয়াল রেখে চলবার চেষ্টা করবেন, এবং কোনোভাবেই তাড়াহুড়ো করবেন না গাড়ি চালানোর ক্ষেত্রে, রোড ক্রসিংয়ের ক্ষেত্রে, কোনো যানবাহন ধরবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। লেগ লেন্থের দিকে নজর দেবেন, পা বরাবর অর্থোপেডিক পোর্শন, মাসল পোর্শনের দিকে নজর দেবেন, এবং নিজের ইগো থেকে যতটা সম্ভব নিজেকে মাস্ট গেট রিড অফ ফ্রম দিস ইগোইস্টিক নেচার, নাহলে সেটা কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি ক্ষয়ই করবে। ভালো থাকবেন, নমস্কার।